আপনি কি জানেন? That business about tea skills in your own time and at your own pace. HP Live. আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ক্লাসে জয়েন করবেন। আপনারা যে কোর্সে রেজিস্ট্রেশন করবেন সেই কোর্সটি শুরু হওয়ার পূর্বে আপনাদেরকে ক্লাস মেইল করা হবে। যে মেইলে আপনারা কিভাবে ক্লাসে জয়েন করবেন সে সম্পর্কে সকল ইনফরমেশন দেওয়া থাকবে। আমি এখন আপনারা কিভাবে ক্লাসে জয়েন করবেন সেটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে
আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ম্যাম কেমন আছেন? কেমন ওয়ালাইকুম আসসালাম। আছেন? আছি আমি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো। আসসালাম ম্যাম। আপনি ভালো আছেন ম্যাম? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। আলহামদুলিল্লাহ ম্যাডাম। কেন কেন আপু কি হয়েছে? আপু ভালো নেই কেন? কোন আপু বললেন ভালো নেই? আচ্ছা, হ্যাঁ আপনারা তো একদম চুপচাপ থাকেন, ব্যাপার কি? সবাই কি আমরা ইন্ট্রোভার্ট টাইপের নাকি? 10 মিনিট আগে কিন্তু রান করি আপনাদের জন্য, যেন আপনারা নিজেরা নিজেরা সবাই সবার সাথে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন, বা কাজ রিলেটেড বিষয়ে কথাবার্তা বললেন। আউট অফ টপিক নাই, ডিসকাশন যখন সব মেসেঞ্জার গ্রুপই হয়ে যায়, এই জন্য গ্রুপে এইদিকে সব সলভ হয়ে যায়, তাই তো? এই কারণে Kind of- আমরা আমাদের কথা ওই কারণে অপচয় করি না নাকি? তাহলে ভালো মন্দ ঠিক। খোঁজ খবর নিবেন, ভালো মন্দ খোঁজ খবর নিবেন। কারণ সকালে ভালো ছিল, এখন তো ভালো নাও থাকতে পারে, তাই না? ওই ভালো মন্দ খোঁজ খবর নিবেন, আপনারা নিজেরা কথা Okay. বলবেন। হ্যাঁ, 10 মিনিটস পূর্বে দিয়ে কিন্তু আপনাদের জন্য। দেখা যাবে যে অনেকে দেখা যাচ্ছে যে অনেক বিষয়ে রিসার্চ করছেন বা নতুন একটা কিছু জেনেছেন, আপনার আইডিয়াটা শেয়ার করলেন, আরেকজনও জানার সুযোগ পেলো, বা আপনি কোন ওয়েতে কাজ করতেছেন সেগুলো শেয়ার করলে দেখা যায় যে আসলে আপনাদেরই লাভ। যে আসলে আমি অলস বেকার বসে আছি, না ওরা তো কাজ করতেছে দেখে তখন কি হয় যে আসলে না আমাকেও কাজ করতে হবে, ওই টেন্ডেন্সিটা তখন আমাদের ভিতরে চলে আসে। বা দেখা যায় যে কাজের উৎসাহ বাড়ে, অন্যরা কাজ করতেছে, একসাথে কাজ করতেছে, কে কার থেকে ভালো করব, কাজের ক্ষেত্রে কম্পিটিশনে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, কে কি কাজ করতেছে সেই খবরগুলো নিবেন, নিয়ে কম্পিটিশনে যাওয়ার চেষ্টা করবেন, যে তার থেকে যেন আপনি বেটার কিছু করতে পারেন এটার চেষ্টা করবেন। করলে কি হবে, যখন প্রতিযোগিতা থাকবে তখন আপনাদের কাজের কোয়ালিটি অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে। এবং আপনাদের কিন্তু এক্সামও আছে, তাই না? কয়টা এক্সাম মনে আছে? আপনাদের কিন্তু 3টা এক্সাম হবে। 3টা এক্সামে কিন্তু এই যে কাজগুলো শিখছেন করছেন এগুলোর ভিতরেই থাকবে। সো যদি আপনারা কাজ করে বা আপনারা ডিসকাশনের থ্রুতে আপনাদের কাজের কোয়ালিটি গুলো ইমপ্রুভ করতে পারেন, দেখা যাবে যে আলটিমেটলি এক্সাম গুলোতে একটা ভালো নাম্বার গেইন করতে পারবেন। এবং এক্সামে ভালো নাম্বার গেইন করলে কি হবে, অনেক দিক দিয়ে আপনি সুবিধা পাবেন। যেমন নাম্বার 1, আপনার কনফিডেন্স লেভেল গ্রো করবে। আপনি মার্কেট প্লেসে যেতে গেলে একটা মানসিক একটা সাহসের প্রয়োজন আছে। সেই সাহসটা গ্রো হবে যখন দেখবেন এখানে 90+% অফ নাম্বার পাচ্ছেন, কারণ থিওরিটিক্যাল থাকবে কোশ্চেন গুলো। যখন দেখবেন 90%+ নাম্বার আপনার চলে আসছে ফ্রম এক্সাম বা টোটাল সার্টিফিকেট নাম্বার, তখন আপনি নিজে থেকে একটা কনফিডেন্স আসবে যে না আমি হয়তোবা ক্লায়েন্টদেরকে আমি কাজগুলো সার্ভ করতে পারবো। ঠিক আছে, এছাড়া তো দেখেন অপরচুনিটি বা অনেক সুযোগ পাওয়া যায় বা চলে আসে। আপনি কাজ করলে, আপনি ভালো করলে, আপনি পারলে আপনার সুযোগ আপনার নিজে থেকে আপনার কাছে আসবে। কারণ আমরা পার্সোনাল ব্র্যান্ডিং শিখছি, যে আমরা আমাদেরকে কিভাবে ব্র্যান্ডিং করব। আপনার কাজ, আপনার স্কিল, আপনার অ্যাচিভমেন্ট এগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়া থ্রুতে আপনি শেয়ার করবেন, আপনার নিজের ব্র্যান্ডিং করবেন। তখন কি করবে, যাদের আসলে প্রয়োজন হবে এবং আপনার সাথে যারা কানেক্ট থাকবে, যাদের এই ধরনের সার্ভিস প্রয়োজন হবে, তারা কিন্তু নিজে থেকে আপনাকে নক দিবে যে ভাই এই কাজটা করে দিতে পারবেন কি? তাই না? বিষয়টা কিন্তু এরকমই হয়ে থাকে। আসলে নিজের ব্র্যান্ডিং করলে এখান থেকে কিন্তু আপনি ডিরেক্ট ক্লায়েন্টও পেতে পারেন, আবার ইনডিরেক্ট ক্লায়েন্টও পাওয়া যায়। ধরেন আমি নিজে একজন ফ্রিল্যান্সার, তো আমি আরেকজন ফ্রিল্যান্সারকে আমি আমার কিছু কাজ বা টাস্ক বা কিছু প্রজেক্ট দিতে চাইলে, বা আমার টিমে আমি অ্যাড করাইতে চাইলে, তখন ইউজুয়ালি আমাকে কার কথা মনে পড়বে? ধরেন আমার এখানে আপনারা ধরেন 5 জন, স্মল অ্যামাউন্টে বলতেছি, আমার 5 জন স্টুডেন্ট আছে। 5 জন স্টুডেন্টের মধ্যে দুইজন স্টুডেন্ট খুব বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তার ক্রিয়েটেড প্রজেক্ট গুলা ধরেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট আকারে দেয়, যেটা আমার ফিডে আসে, আমি দেখি। তারপর সে যদি ছোটখাটো কোনো ক্লায়েন্টের কাজ করে সেটা আবার আমাকে ইনবক্সে ধরেন জানায়। এই যে আমি জানছি, জানার মাধ্যমে কি করলাম, যে আমার কিছু কাজ আবার তাকে দিয়ে করালাম বা তাকে করার সুযোগ দিলাম। এতে কি হচ্ছে, আপনি ইনডিরেক্টলি কিন্তু বিভিন্ন প্রজেক্ট পেয়ে যাচ্ছেন, বা প্রজেক্ট পাওয়ার সুযোগ চলে আসে যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করেন। তো সেক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি ইজ মাস্ট। ঠিক আছে, আপনার কোয়ালিটি এনশিওর করতে হবে কাজের ক্ষেত্রে। কাজ আমরা সবাই পারবো। এই কোর্সটা আপনারা যখন কমপ্লিট করবেন, এই কাজ মোটামুটি সব বুঝে যাবেন, পেরে যাবেন। মানে
সোশ্যাল মিডিয়াতে কি করতে হয়, কোন টুলস ইউজ করতে হয়, কিভাবে করতে হয় আপনি পারবেন। আপনার একটা কন্টেন্ট কিভাবে লিখতে হয়, কোন কোন টুল ইউজ করতে হয়, কি কি প্রসেস সবই আপনি জেনে যাবেন। কিন্তু ওই যে কোয়ালিটি অফ আপনার টাস্কটা যেটা বোঝায়, এই কোয়ালিটি এনশিওর করতে হলে আমাদেরকে হিউজ হিউজ প্র্যাকটিস করতে হবে, কোয়ালিটি ইমপ্রুভ হবে, দেন আপনাকে কাজের জন্য হতাশ হতে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তখন কাজের জন্য হতাশ হতে হবে না। আসলে কোয়ালিটি, সবাই ভালো কোয়ালিটি জিনিস সবাই চায়। আপনার কোয়ালিটি ভালো হলে আপনি যে কোনো জায়গায় প্লেস করে নিতে পারবেন। তো এই গেল হচ্ছে বিষয়। এখন আমাদের গত ক্লাসের টপিক কি ছিল? গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? পেইড মার্কেটিং। আমরা হচ্ছে পেইড মার্কেটিং এ যাই নাই, পেইড মার্কেটিং এর জন্য কিছু প্রিপারেশন নিচ্ছিলাম, তাই না? অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে শিখছিলাম। হ্যাঁ, মেটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটার এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন, এই অ্যাডিশনাল যে থিং গুলো আছে এটার আন্ডারে এগুলো আমরা ক্রিয়েট করে দেখেছি। তো এটা ক্রিয়েট করতে কারো কোনো প্রবলেম হয়েছে? না ম্যাম। সবাই পেরেছেন? ম্যাম আমার পিসিটা একটু নষ্ট হয়েছে, আমি এর জন্য কাজ করতে পারি নাই। আপু যত দ্রুত সম্ভব সারিয়ে নিন, হাসপাতালে ওটা পাঠিয়ে দিন। সারাইতে দিছি, গেছে অলরেডি না? আচ্ছা, তাহলে ট্রিটমেন্ট চলতেছে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তখন কাল পরশুর মধ্যে কাল পরশু পেলে বলছে। যেন নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট আবার আপনার ইয়া না হয়, পিছিয়ে না থাকেন। হ্যাঁ, ওকে। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, অনলি ফ্রম আওয়ার লাস্ট ক্লাস এবং তার প্রিভিয়াস ক্লাস, মানে কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়গুলো আমি আবার আজকের ক্লাসে লাস্টে ধরবো আপনাদেরকে। কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়গুলো আজকের ক্লাসে লাস্টে ধরবো। কিছু পেজ ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম একটু কথা ছিল। হ্যাঁ, ম্যাম আমি যে মানে পেজটা যে মানে ক্রিয়েট করছি, আমি তো আসলে ওটা মানে রান করার জন্য করি নাই, মানে আপনার কাছ থেকে যেটা শিখতেছি ওটা প্র্যাকটিস করার জন্য করছি। এখন আপনি যে বলছেন ওই যে মানে পোস্ট করার জন্য প্রতিদিন একটা কিংবা এটাতে, এটা কি মানে প্র্যাকটিস করার জন্য খুললেও কি মানে পোস্ট করতে হবে? আচ্ছা, এখন প্র্যাকটিসের ম্যাটেরিয়াল কি? প্র্যাকটিস করার উপকরণই তো হচ্ছে পোস্ট ক্রিয়েটিং, তাই না? জি ম্যাডাম। না না ওটা তো করেন। ম্যাডাম। আচ্ছা, আপনি পাবলিশ না করতে চাচ্ছেন, তাই তো? আপনি ডিজাইন না না করলেন। ম্যাম, আমি পাবলিশ করছি, আমি মানে আপনি যে পোস্ট করতে বলছেন ওগুলো আমি করছি, কিন্তু এরপরও বললেন না যে কন্টিনিউ রাখতে, মানে ইয়ে করতে, সেটার কথা বলতেছি আর কি। এখন আপনার এই পেজটা হচ্ছে আপনি আজ আ ডিজিটাল মার্কেটিং হিসেবে মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন পেজের থ্রুতে, তাই না? না ম্যাম, আমি ফুড নিয়ে ইয়ে করছি, পেজ আচ্ছা ক্রিয়েট করছি আর কি। আচ্ছা, তাহলে ফুড নিয়ে করলে আসলে তাহলে আপনি প্র্যাকটিস পারপাস কিছু কাজ করেন, কিন্তু এটাকে হ্যাঁ যে আপনার সেটাই। খুব ভালোভাবে গ্রো করে একদম অনেক উপরে নিতে হবে পেজ, এরকম না। কারণ হ্যাঁ ম্যাম, সেটাই জানতে চাইছিলাম আপনি আপনার যখন কাছে। অনেক বেশি আকারে স্প্রেড করবেন এই মার্কেটিংটা, তখন আপনার কাছে মানুষ কিনতে চাইলে তখন আপনি কি হ্যাঁ করবেন? হ্যাঁ, অর্ডার তখন তো অর্ডার ম্যাম আসে, তখন অর্ডার আসেও। হ্যাঁ। হ্যাঁ, যেমন দেখা যায় যে আমার যে রানিং পেজ খুলেছি এটাতেই আসবে, দেখবেন মেসেজ, এটাতেই মেসেজ আসবে। কারণ এগুলো এসইও করে কাজ করা হলে এগুলো এই জন্য হচ্ছে ম্যাম চলে যায় আমি মানুষের জিজ্ঞাসা। কাছে, কাজ করে যে এটা আসছে কিনা। আবার আমার স্টুডেন্টদের পেজেও আসে, এসে বলে এটা আসছে কিনা। পরে ওরা আবার একটা বুদ্ধি করে যে যে ডেমো ওয়েবসাইট থেকে নিয়ে কাজগুলো করতেছে, ধরেন কেউ একজন নিল হচ্ছে ক্লথিং, তখন ওই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেয় যে এখানে যে অর্ডার করুন। ঠিক ও আছে, লিঙ্ক দিয়ে আচ্ছা। দেয়, এরকম করে। কিন্তু আপনি যদি ফুড নিয়েছেন, তো আসলে হ্যাঁ এইটা নিয়ে আসলে আপনি খুব বেশি বাড়িয়ে কি করবেন আপনার যদি বিজনেস না থাকে। এই জন্য না বললাম ম্যাম। আপনার যে বিজনেসটা আছে এই নিশ রিলেটেড খুলতে বলেছিলাম, তাহলে সুবিধা হতো কি, আপনার বিজনেসটা হচ্ছে মার্কেটিং সার্ভিস প্রোভাইডার আপনি, তখন আপনার সার্ভিসটা আপনি ওখানে প্রমোট করতেন, আপনার পেজটা ফাঁকে গ্রো হয়ে যেত। আপনি যে সময়টা দিচ্ছেন এতে আপনার পেজটা গ্রো হয়ে যেত। ম্যাম ওই যে মানে প্র্যাকটিস পারপাস করছি তো, মানে আর কি ইয়ে করে নেই। প্র্যাকটিস পারপাস কাজগুলাকে আমরা হচ্ছে কনভার্ট করার ট্রাই করব আমাদের রিয়েল অবজেক্টে। তাহলে না কি আপনি হবে? যে যে কাজ দিয়েছেন ম্যাম সবই মানে কমপ্লিট করছি, মানে ওই যে গ্রো করার যে ব্যাপারটা ওইটার জন্য আর কি জানতে চাইছিলাম, যে মানে গ্রো করলে তো পরে আর কি সমস্যা হয়ে যাবে, মানে বেশি। সমস্যা, অর্ডার নিতে না পারলে সমস্যা। বাট আপনি হ্যাঁ একজন হ্যাঁ। প্রমোটার হিসেবে যদি ক্রিয়েট করতেন, গ্রো করলে আপনার অর্ডার আসলে আপনি ভয় পেতেন না। আপনি বলতেন হ্যাঁ আমি ফেসবুকে পেজ সেট আপ করে দিতে পারবো, দেন হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। আস্তে আস্তে যখন কন্টেন্ট কোয়ালিটি গ্রো ম্যাম হবে। পেজ কি
মানে মানে একটার অধিক খোলার মানে ইয়ে আছে না? আনলিমিটেড পেজ ক্রিয়েশন লিমিট ইজ আনলিমিটেড। ঠিক আছে, এখানে কোনো লিমিট নাই, কিন্তু আপনি যদি মনে করেন আমি আজকে বসে বসে টার্গেট নিছি 100টা পেজ খুলবো, জায়গায় বসে দেবে না। না আপনি না ম্যাম, সেটা না। আপনি হচ্ছে যদি বিজনেসটা ওভাবে রান করেন সিরিয়াসলি, বিজনেসটা রান করলে দেন হচ্ছে তারা সুযোগ দেয় বা অপরচুনিটি দেয় যে আসলে আপনার বিজনেস দেখতেছে 5টা 10টা বিজনেস অ্যাক্টিভ, দেন তারা আপনাকে সুযোগ দিবে যে হ্যাঁ তুমি আরো পেজ চাইলে খুলতে পারো। এই যে কোনো লিমিটেশনস নাই যে আপনি কয়টা পেজ খুলতে পারবেন। ওকে, জি ম্যাম। আচ্ছা ম্যাম, আমি তাহলে একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন আপনি। তাহলে কি এই যে যারা ডিজিটাল মার্কেটার হিসেবে পেজ খুলে নাই, তাহলে কি সে চাইলে কি এখন সে আরেকটা পেজ খুলতে পারে? হ্যাঁ পারবেন, আপনি যদি মনে করেন যে না আমার ফুড বিজনেসটা এক সাইডে পড়ে থাকুক, হ্যাঁ। আমি হচ্ছে আচ্ছা 1 মিনিট। ওকে সরি, আই এম ব্যাক। আচ্ছা, তো যেটা বলছিলাম, আপু যেটা বলছিলেন যে আপনি আরেকটা চাইলে খুলতে পারবেন কিনা, হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনি আরেকটা পেজ খুলতে পারবেন আপনার ডিফারেন্ট নিশ নিয়ে। ঠিক আছে, ওকে ওকে, এই ইন্টারফেসটা সবাই পেয়েছেন তো না? এই অ্যাড ম্যানেজারের ইন্টারফেস বা ড্যাশবোর্ডটা পেয়েছেন না সবাই? জি ম্যাডাম। না ma'am, এটা হচ্ছে অল টুলসে যে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে পাবো, অথবা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করে সেখান থেকেও ক্রিয়েট করতে পারবো। এবং এইখানে আমাকে অনেকগুলো লিস্ট আকার দেখাচ্ছে, আপনাদের হয়তো ব্লাঙ্ক আছে, এই জন্য একটু কনফিউজ হইতে পারেন। ঠিক আছে, আমার এখানে অনেকগুলা লিস্ট দেখতে পাচ্ছেন, বাট আমার আপনাদের এখানে ব্লাঙ্ক থাকবে। মাইক্রোফোনটা মিউট করে রাখুন, ঠিক আছে, আর আনমিউট করবেন না। আমি লেকচারে চলে যাচ্ছি, দেন আপনাদের কোয়েশ্চেন থাকলে নিব। এন্ড হচ্ছে কিছু পেজ রিভিউ করার প্ল্যান আছে, আজকে দেখি কতদূর কি করতে পারি। ওকে, যখন আমরা ক্যাম্পেইন গুলো রান করব, সেই ক্যাম্পেইন গুলোর বিভিন্ন নামে আমরা ক্যাম্পেইন গুলো রান করা হয়, সেটা ভিজিবল থাকে না আমাদের কাস্টমারদের কাছে। সেই নামগুলো এই যে এখানে ক্যাম্পেইনস এর আন্ডারে দেখতে পাবেন। নাম দ্বারা বোঝায়, যেমন এটা পোলো শার্টের জন্য ক্রিয়েট করা, এটা হচ্ছে টি শার্টের জন্য করা, এটা ক্যাট ফুডের জন্য করা। এই নাম দ্বারা আমরা বুঝি কোনটা কোন কি রিলেটেড হচ্ছে ক্যাম্পেইন। এই নাম দ্বারা বোঝা যায়, এটা আপনার কাস্টমারদের কাছে ভিজিবল হবে না। ঠিক আছে, এন্ড হচ্ছে এটা ডেলিভারি স্ট্যাটাসটা এখানে দেখায়, যেমন এগুলা দেখাচ্ছে ইন ড্রাফট মোডে আছে, দেন যেটা শেষ হয়ে যায় এটা দেখা যায় হচ্ছে কমপ্লিটেড দেখাবে। আবার যখন যেটা রানিং থাকবে তখন এটা অ্যাক্টিভ দেখায়, এই কালারটা গ্রিন, পুরাটা গ্রিন হয়ে যায় সিগন্যালটা। হ্যাঁ, দেন হচ্ছে বিড স্ট্র্যাটেজি, এটা আমরা একটু পরে জানি বিড স্ট্র্যাটেজিটা কি। এন স্ট্র্যাটেজিটা দেখায় কোন স্ট্র্যাটেজিতে আমরা বিডিং করেছি। বাজেটের এখানে দেখায় হচ্ছে আমি এই ক্যাম্পেইনের বাজেট কত ধরেছি। হ্যাঁ, দু একটা অ্যামাউন্ট ধরা হয়, যে ধরেন 1 সপ্তাহ চলবে, $100 $50 এভাবে মানে বাজেট ধরে, কোন ক্যাম্পেইনে বাজেট কত সেটা এখান থেকে দেখা যাবে। দেন এখানে হচ্ছে রেজাল্ট দেখা যায়। রেজাল্ট বলতে আপনি এই ক্যাম্পেইনের থ্রুতে হচ্ছে আপনি কি নিয়ে আসতে চাচ্ছেন। হতে পারে আপনি মেসেজ চাচ্ছেন, তাহলে কয়টা মেসেজ, আপনি ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক চাচ্ছেন, কয়টা ক্লিক পেয়েছেন, এই তথ্যগুলো এখানে দেখাতে পাবেন। রিচ অ্যান্ড ইমপ্রেশন, রিচ অ্যান্ড ইমপ্রেশন, কয়টা রিচ হয়েছে কয়টা ইমপ্রেশন হয়েছে। রিচ অ্যান্ড ইমপ্রেশনের কি পার্থক্যটা তো আমরা বুঝি নাকি? রিচ অ্যান্ড ইমপ্রেশনের পার্থক্যটা আমরা বুঝি না? জি ম্যাম। বলেন তো।
ম্যাডাম রিচ হচ্ছে যে কোনো কিছু কতজন মানুষের নিউজ ফিডে গিয়েছে বা কতজন মানুষের কাছে গিয়েছে জিনিসটা, ওইটা হ্যাঁ, হচ্ছে রিচ। রিচ। আর ইমপ্রেশন আর ইজ ইমপ্রেশনটা সম্ভবত, এটা আমি শিওর না, যেটা হচ্ছে যে ওটার উপর কয়জন ক্লিক করলো ওইটা কিনা। না, ক্লিক করাটা হচ্ছে তো অন্য জিনিস, একটা অ্যাকশন নিয়েই ফেললো। ইমপ্রেশন হচ্ছে আসলে কতবার গেল। ধরেন স্মল অ্যামাউন্টে বোঝায়, ধরেন 5 জনের কাছে পৌঁছেছে এই বিজ্ঞাপনটা, এই 5 জনের মধ্যে আবার 2 জনের কাছে 2বার করে গেছে। আসে না আপনার কাছে মাল্টিপল টাইমস বিজ্ঞাপন, মাল্টিপল টাইমস আপনার সামনে আসে না সেম বিজ্ঞাপন? জি তো জি। জি ধরে ম্যাম। 5 জনের মধ্যে হচ্ছে 2 জনের কাছে 2বার করে গেছে, তাহলে নাম্বার অফ ইমপ্রেশন কত হবে বলেন তো? 7। 2 জনের কাছে Two 2বার হবে করে গেছে, না 4 হবে। 5 জনের কাছে তো রিচ করেছে। তো যেহেতু রিচ করেছে 5টা ইমপ্রেশন আসছে, কিন্তু আবার এখান থেকে 2 জনের কাছে আবার 9টা হবে। 2 জনের 10টা কাছে আবার মানে সেকেন্ড টাইম আরেকবার করে গেছে। 7 আর হবে ম্যাম। একবার করে বলি তাহলে সহজ হয়, এই জন্য 7 আর 9 পেজ হচ্ছে। তাহলে কিন্তু 7টা, যে ভাই 7টা বলেছেন ঠিক আছে, তাহলে ইমপ্রেশন হচ্ছে 7টা। ঠিক আছে, এই হলো ছোট্ট পার্থক্য, যে আসলে যত ম্যাক্সিমাম টাইম যাবে সেই নাম্বারটা ইমপ্রেশনে আসবে। দেন হচ্ছে সিপিসি রেজাল্ট বা কস্ট পার রেজাল্ট, মানে আপনার একটা রেজাল্ট আনতে, আপনার একটা অ্যাকশন থেকে মানে একটা অ্যাকশন নিতে আপনার কত টাকা খরচ হলো বা কত ডলার খরচ হলো। ধরেন আমাকে একটা মেসেজ দিল মানুষ আমার বিজ্ঞাপন দেখে, এখানে কস্ট পার রেজাল্টে টোটাল কত টাকা খরচ হলো আমার এই রেজাল্টটা আনতে, মানে ওই মেসেজে একটা মেসেজ আনতে, অথবা আমি একটা লিঙ্ক দিয়েছি যে লিঙ্ক থেকে সে পারচেস করবে, লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যেতে কত টাকা খরচ হলো সেই রেজাল্ট এখানে দেখাবে। দেন টোটাল ধরেন আমি বাজেট দিয়েছিলাম $100, এর মধ্যে কত অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে এখানে দেখা যাবে। অ্যাড এর স্ট্যাটাস দেখা যাবে, এখানে অনগোয়িং আছে না স্টপ আছে না কি পজ আছে, এগুলো এখানে স্ট্যাটাস দেখতে পাবো। এই হলো গিয়ে মোটামুটি এখানে এখানে আরো অ্যাডিশনাল আমরা হচ্ছে কলাম এখানে অ্যাড করতে পারি, বাট আপাতত আমরা এতটুকুই দেখি। এখানে দেখেন অপরচুনিটি স্কোর, অপরচুনিটি স্কোরটা দেখায় হচ্ছে আসলে আপনার বিজ্ঞাপনটা কত ভালো চলতেছে। আপনার বিজ্ঞাপনটা বিজ্ঞাপনের যে আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, তাই না? একটা বিজ্ঞাপন চলতে গেলে কিছু আমার ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়, যেমন ফেসবুক অ্যাড লাইব্রেরিতে আমরা গিয়েছিলাম, মনে আছে? এখানে গিয়ে আমরা কাদেরটা জানি দেখলাম ওই দিন, বাংলাদেশের অল অ্যাডসে গেলাম, ধরেন দারাজেরটাই দিই, তাই না? এই যে দারাজের বিজ্ঞাপন গুলা দেখবো, কয়টা বিজ্ঞাপন, এটা কি রং পেজ দিয়েছি মনে হয়, দারাজ হ্যাঁ দেখেন 43টা রেজাল্ট দেখাচ্ছে। তো একটা বিজ্ঞাপন ক্রিয়েট করতে এখানে আপনার প্রথমত লাগবে হচ্ছে, দেখেন এখানে একটা ক্যাপশন, তাই না? দেন হচ্ছে এখানে একটা হচ্ছে আপনার টাইটেল থাকে, এখানে একটা অ্যাকশন বাটন থাকে, এখানে একটা মিডিয়া ফাইল থাকে, এটা ইমেজ বেসড হইতে পারে, এরকম ভিডিও বেসড হতে পারে, অথবা ক্যারাজল টাইপ হইতে পারে। ক্যারাজল টাইপ ইজ, দেখি যদি এক্সাম্পল পাই দেখাতে পারবো। ক্যারাজল টাইপ হচ্ছে এরকম, কিন্তু এখানে পুরোপুরি দেখাচ্ছে না বিজ্ঞাপনটা, এরকম এই যে একটা প্রোডাক্ট না, এই পাশে একটা প্রোডাক্ট আছে ছবি, এখানে আরেকটা আছে কিন্তু, বাট এটা পুরোপুরি দেখাতে পারছে না কেন জানি। এই যে এখানে ক্লিকিং অপশন যেহেতু আসতেছে, এখানে প্রোডাক্ট আছে, ঠিক আছে? তাহলে এভাবে ক্যারাজল আকারে। তো এই যে আপনার যে কন্টেন্টটা আপনি তৈরি করলেন, এই কন্টেন্টের কোয়ালিটি, আপনার হচ্ছে এই ক্যাপশন, দেন হচ্ছে আপনার হচ্ছে টার্গেটিং, এসবের উপর ভিত্তি করে এই অপরচুনিটি স্কোরটা দেয় যে তোমার মানে মিডিয়া ফাইল ইজ ভেরি গুড, দেন হচ্ছে তোমার টার্গেটিং ইজ মানে আমরা ঠিকঠাক করতে পেরেছি। তখন তারা কি করে, মানে আমার বিজ্ঞাপন থেকে রেজাল্ট পাওয়ার যে একটা চান্সেস আছে, এই অপরচুনিটি স্কোর যেটা, এটা কত বেশি, এখানে 100 দিয়ে আমাকে স্টার্ট করলো। দেন গত ক্লাসে একটা ভাই বললো না ম্যাম কমে যেতে পারে, কমে যেতে পারে, বাট এমন না যে কমে গেল মানে এটা খুবই খারাপ অবস্থা। কত কমলো সেটা হচ্ছে বিষয়, কমে গেল মানে হচ্ছে খুব খারাপ অবস্থা এটা আমরা ধরে নেব না। কারণ আপনার অপরচুনিটি স্কোর 80+ আছে, দ্যাটস ফাইন, বাট এর নিচে আসলে আপনাকে তখন
যে ডিটেল টার্গেটিং এর বিষয়গুলো আছে, তারপরে হচ্ছে আমাদের কন্টেন্ট কোয়ালিটি, এগুলো আরো ইমপ্রুভ করা লাগবে। তার মানে আমার মানে এখান থেকে ভালো করার চান্সেসটা কমে গেল। তো চান্সেস স্কোর যত কমবে তত তো আমি বিজ্ঞাপন থেকে তো আসলে আমি আলটিমেটলি আমি রেজাল্টটা কম পাচ্ছি, তাই না? বা আসলে ক্লায়েন্টকে খুব একটা আমি বেনিফিটেড করতে পারবো না হয়তো বা এই বিজ্ঞাপন থেকে। দ্যাটস ওয়াই আমাদের টার্গেট রাখতে হবে আমাদের স্কোরটা যেন ম্যাক্সিমাম আমরা রাখতে পারি, ঠিক আছে? তারপরে এখানে যে অল অ্যাডস, এখানে যেগুলো গেলে দেখা যাবে যেগুলো ডেলিভার দিয়েছি, অ্যাক্টিভ অ্যাড, এখানে ক্লিক করলে ফিল্টার করে দেয়, কিছু ফিল্টারিং অপশন আর কি। এখানে অ্যাকশনে গেলে হচ্ছে আমার এই সবগুলো কাজের হচ্ছে শর্টকাট অপশন আমাকে দেখাবে। হ্যাঁ, অ্যাকশনসে গেলে ডেলিভারিটা কেটে দিচ্ছি, জাস্ট অনলি অ্যাকশনসে গেলে স্পেসিফিক ভাবে বিজ্ঞাপনগুলো নিয়ে আমরা আলাদাভাবে যে কোনো অ্যাকশন নিতে পারি, অন অফ করা, হ্যাঁ এখানে থেকে অন অফ করা, এগুলো আমরা করতে পারবো। তো এগুলো পরে দেখবো, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না আপাতত, এগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। এখন মূলত হচ্ছে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব এই ক্রিয়েট বাটন থেকে, এবং দেখেন এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ চুজের জন্য 6টা অবজেক্টিভ দেয়া আছে। এখান থেকে আপনি আপনার রাইট অবজেক্টিভটা পিক করবেন। এবং আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে সেলস ফানেলটা সম্পর্কে কিছু আইডিয়া নিয়েছিলাম, তাই না? এই সেলস ফানেল এবং এই ফেসবুকের অ্যাড ফানেল অনেকটা কি সম্পর্ক আছে, দুজনের মধ্যে অনেকটা সম্পর্কিত। তো এখন এই সেলস ফানেল এবং হচ্ছে অ্যাড ফানেলটা কিভাবে কাজ করে দেখেন, সেভাবে কিন্তু এখানে সাজানো আছে। এই ফানেলটা যেভাবে আমাদের সেট আপ করা মার্কেটিং এ, এই অ্যাড ফানেলটাও সেম ভাবে সেট আপ করা। অবজেক্টিভ গুলো সম্পর্কে আমরা জানলে আমরা এটা আরো ক্লারিফাই হব। তো এটা আপনাদেরকে দিয়ে দিব না। এখানে অবশ্য আমাদের যে গুগল অ্যাডস ফানেলেরও হচ্ছে একটা চার্ট আছে, এটা আপাতত দেখবেন না, এটা পরে দেখবেন। এই জাস্ট শুধু এতটুকু দেখার জন্য এটা দিয়ে রাখবো। আচ্ছা, তো আমাদের ফানেলের স্টেপ মানে স্টেজ কয়টা ছিল? অডিয়েন্সের স্টেপ কয়টা ছিল? 3টা। বলেন, দেখে দেখে বলেন। টোফু, মফু আর বফু। রাইট। টফু মফু বফুতে কি করেছি আমরা? টফু স্টেপে আমরা আমাদের মানুষকে আমাদের বিজনেসটা চিনিয়েছি, বা মানুষ চিনেছে আমাদের বিজনেসটাকে এই টফু স্টেজে। দেন বফু স্টেজে কি করেছে? সে ভাবছে সে কিনবে কিনা। অ্যান্ড দেন হচ্ছে বফু সেকশনে মানুষ ইজ রেডি ফর পারচেজিং, তাই না? কেনার জন্য তারা রেডি। তো এতটুকু তো আমরা এই কনসেপ্টটুকু আমাদের আগে থেকে আমাদের ক্লিয়ার আছে। এখন এখানে কোন স্টেজে কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করা হয়, ক্যাম্পেইনের টাইপ কেমন হয়, অ্যাডের টাইপ কেমন হয়, এবং কল টু অ্যাকশন গুলা কেমন থাকে, কন্টেন্ট টাইপ কেমন হয়, এটার একটা শর্ট ব্রিফ দেয়া আছে। এগুলো আমরা প্র্যাকটিক্যালি কাজ করলে এগুলো আমরা ধারণা অটোমেটিকলি চলে আসবে। তারপরে একটু সংক্ষেপে বলি যে আমরা টপ অফ দা ফানেলে আমরা টার্গেট করব কি ব্রড অডিয়েন্সকে। মানে ধরেন আমি হচ্ছে কোকোনাট অয়েল সেল করছি, সো আমার টার্গেটিং হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলার আমি ফিমেলদেরকে টার্গেট করব, ঠিক আছে? আমি স্পেসিফিক একটা কি করব না, একটা সিটিতে বা একটা জেলাতে আমি টার্গেট করব না, আমার টার্গেটিংটা থাকবে একটু ব্রড, ঠিক আছে? এবং এই যে আমি 64টা জেলাতেই ধরেন টার্গেট করে আমার বিজ্ঞাপনটা আমি দেখাইছি, মানে আমার এই প্রোডাক্টটা আমি দেখাইছি যে কোকোনাট অয়েল চুলের জন্য প্রথমে বললাম তাদেরকে, হ্যাঁ চুলের হেয়ার ফল কমায়, হেয়ার গ্রোথে হেল্প করে। আমাদেরটা হচ্ছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে, একদম হচ্ছে ফ্রেশ কোকোনাট দিয়ে আমরা দেখাচ্ছি যে আমরা বানাচ্ছি কিভাবে আমাদের কারখানায়, আমাদের খুব মানে স্বয়ংক্রিয়ভাবে, মানে খুব মানে হাতের স্পর্শ ছাড়া খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে আমরা কি আমাদের খুব যত্নে আমাদের প্রোডাক্টটা আমরা তৈরি করছি। তো এটা জাস্ট দেখালাম আমরা তৈরি করছি তাদেরকে, ব্রড অডিয়েন্সকে। বলতেছি না যে হ্যাঁ আসো কেন, আসো কেন এটা কে বলতে পারবে বলেন তো? আসো কেন বলতে পারবে নতুন একটা প্রোডাক্ট মার্কেটে এনেই, ধরেন ইউনিলিভার ব্র্যান্ড। ইউনিলিভার কি সবাই চেনে না? তো ইউনিলিভারকে কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালানোর দরকার নাই যে তুমি
চেনো আমার ব্র্যান্ডকে বা আমার প্রোডাক্টকে চেনো। প্রোডাক্টকে সে চিনাতে পারে, বাট আসলে এত স্পেসিফিক ভাবে তাকে বলতে হবে না, কারণ ওই ব্র্যান্ডকে সবাই এক নামে চেনে। বাট আমার ব্র্যান্ড ইজ নিউ ইন দ্য মার্কেট, যেহেতু আমার ব্র্যান্ডটা মার্কেটে নতুন, সো আমাকে তাকে দেখাতে হচ্ছে আমাদের কারখানার পরিবেশ, দেখাতে হচ্ছে আমাদের কর্মীরা কিভাবে এটা মেকিং করছে, প্যাকেজিংটা কতটা প্রিমিয়াম এটা বোঝাইতে হচ্ছে, কারণ আমাকে তারা চেনে না। সো চেনাবো আমরা একটা ব্রড নাম্বার অফ অডিয়েন্সকে এই স্টেজে। এবং হচ্ছে এখান থেকে কিছু অডিয়েন্স কি হলো, ইন্টারেস্ট ফিল করলো, তারা চলে আসবে আমার এই মফু স্টেজে। এখানে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব, মানে আমাদের এখানে অডিয়েন্স ক্রিয়েটিং অপশন আছে, এটা আজকে হয়তো দেখবো না। যে এখানে যারা এনগেজড হয়েছিল, ধরেন এটা রিচ করেছে 5 লক্ষ মানুষের কাছে, এই 5 লক্ষ মানুষের মধ্যে 1 লক্ষ মানুষ এই ভিডিওটা, যে ভিডিওটা বানিয়েছে আমার কারখানায়, পুরোটা দেখেছে বা 50% দেখেছে। তো এখান থেকে এই অডিয়েন্স গুলাকে আমি বেছে ফিল্টারিং করে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করব, করে এই স্টেজে এনে এদেরকে অনলি আমি আমার এই বিজ্ঞাপনটা দেখাবো। তাহলে এখানে অডিয়েন্স টার্গেট করব কাদেরকে, ওই 5 লক্ষ থেকে যারা 1 লক্ষ অডিয়েন্স কাস্টমার, বা কাস্টমার না, তারা ধরেন 1 লক্ষ অডিয়েন্স দেখেছে, বা হয়তো কোনো লিঙ্ক দিয়েছে, লিঙ্কটা দেখেছে, বা ক্যাপশনটা মোর ডিটেলস দিয়ে পড়েছে, তাদেরকে আমি দেখাবো। দেন এই 1 লক্ষ থেকে ধরেন 50,000 মানুষ ওয়েবসাইটে হয়তো বা ভিজিট করছে, হ্যাঁ, ওই দেখলো, দেন নিচে আমরা লিঙ্ক দিয়েছিলাম যে আমাদের ওয়েবসাইট সম্পর্কে তুমি আরো, সরি ওয়েবসাইট না, ধরো আমাদের ব্র্যান্ড সম্পর্কে বা এই অয়েল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য, বা এমন কিছু যদি দেয়া থাকে এই স্টেজে যে একটা অফার প্রাইস আছে, এখানে অফার দেখানোর সুযোগ আছে। মিডিল অফ দ্য ফানেলে আপনি অফার দেখাইতে পারবেন, যেহেতু সে আপনার দোকানে ঢুকে পড়েছে, মানে আপনার ওয়েবসাইটে গেছে, এখান থেকে এনগেজ হয়ে এখানে আসছে, এদেরকে দিলাম ওয়েবসাইটের লিঙ্ক, এর আগে এখান থেকে গেছে ওয়েবসাইটে। যখন আমার কাস্টমার ওয়েবসাইটে আসলো, এখন তাকে আরো বিস্তারিত বলবো, আমার বিজনেস সম্পর্কে, অফার দেবো, একটা কিনলে একটা ফ্রি। হ্যাঁ, তো এই যে এই 1 লক্ষ থেকে 50,000 যে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে গেল আমার প্রোডাক্টের ফিচার সম্পর্কে আরো ডিটেলস জানতে কেন, কারণ তার কেনার জন্য সে একটা চিন্তা ভাবনা করছে, তার কোকোনাট অয়েল লাগবে, এখন সে কি করছে, কেনার জন্য সে একটা চিন্তা ভাবনা করছে যে আসলে এদের কি কি ইনগ্রিডিয়েন্টস আরো এরা অ্যাড করছে, এদের কোয়ান্টিটি কতটুকু, বা কি কি সাইজে আছে, বা কোনো অফার আছে কিনা। হ্যাঁ, এগুলো দেখার জন্য কিন্তু সে ওয়েবসাইটে গেছে 50,000 মানুষ, এখান থেকে হয়তো কেউ কেউ পারচেস করেছে, কেউ কেউ না করতেও পারে, নাও করতে পারে। তো তখন এই ধরেন যে 30-50,000 মানুষ হচ্ছে, আমি আবার এদেরকে আরেকটা টার্গেটিং করে কি করতে পারি, দেখাতে পারি যে হ্যাঁ, এটা তোমার জন্য লাস্ট সুযোগ, এটা তোমার জন্য হচ্ছে লাস্ট চান্স, তুমি আজই কিনে নাও, এটা আমাদের 7 ডেজে জাস্ট অনলি আমাদের ফার্স্ট কাস্টমারদের জন্য আমরা 7 ডেজের এই বিগ অফারটা রাখছি। তো এভাবে তাদেরকে বিভিন্নভাবে কি করব আমরা, মার্কেটিং, এটা কি বলা যায়, মার্কেটিং আমরা একটু স্মার্ট করে বলতে পারি, তাই না? এবার বিভিন্ন ধরনের হচ্ছে আমরা অফার গুলো দেখিয়ে তাদের উৎসাহ বাড়িয়ে একটা অ্যাকশন আমাকে মেক করতেই হবে স্টেজে, এভাবে আমার কন্টেন্টটা রেডি করতে হবে। বটম অফ দ্য ফানেলের কাস্টমারদেরকে আমাকে তাদেরকে দিয়ে একটা অ্যাকশন মেক করাতেই হবে, এভাবে আমি সাজাবো, ঠিক আছে? দেন ক্যাম্পেইনের টাইপ মানে এই যে অবজেক্টিভ গুলা, কিন্তু হয়ে গেল, এই যে এই অবজেক্টিভ গুলা কিন্তু ক্যাম্পেইনের টাইপ, কোন সময় কোন টাইপটা নিবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তো এটার একটা আইডিয়া এখান থেকে আমরা পেয়ে যাই, যদি টপ অফ দ্য ফানেল অফ অডিয়েন্সের জন্য, হ্যাঁ, টপু অবস্থায় যখন থাকবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, রিচ অ্যান্ড ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারি, মানে এগুলো অবজেক্টিভ, এই যে আপনার অবজেক্টিভ অ্যাওয়ারনেস, ট্রাফিক আর হচ্ছে রিচ, এখানে যেখান থেকে রিচ পাবে। তারপরে হচ্ছে মিডল অফ দ্য ফানেলে হচ্ছে আমরা এনগেজমেন্ট, লিড জেনারেশন, ভিডিও ভিউজ। এনগেজমেন্টে কি আছে, লিড জেনারেশন, এটা ডিটেইলি আসলে না বললে আমরা বুঝবো না, শুধু নামগুলো জেনে রাখেন, ডিটেইলি যাচ্ছি আমরা। এগুলো হচ্ছে ক্যাম্পেইনের টাইপ বলা আছে। তো এখানে রিটার্গেটিং এর জন্য বফুতে আমরা এই অবজেক্টিভ গুলা পিক করতে পারি, তারপরেও ক্ষেত্র বিশেষ এগুলো চেঞ্জ হইতে পারে,
বা দেখা যেতে পারে যে ডিফারেন্ট ওয়েতেও আমাদের করা লাগতে পারে, সেটা ক্লায়েন্টের প্রোডাক্ট বুঝে, সিচুয়েশন বুঝে, বিজনেসের সিচুয়েশন বুঝে দেখা যাচ্ছে যে বহুতে আমরা অনেক ক্ষেত্রে অ্যাওয়ারনেস কে অবজেক্টিভের থ্রুতে রান করা লাগতে পারে। তো এটা মূলত হচ্ছে এই স্টেজের পিপলের জন্য এই অবজেক্টিভ গুলা পিক করা হয়। এই অবজেক্টিভ গুলা সম্পর্কে আমাদের ডিটেইলি জানতে হবে, আমরা যেখান থেকে আরেকটু জানবো ডিটেইলি, ঠিক আছে? দেন অ্যাডেড টাইপ মানে এই যে বিজ্ঞাপনগুলো, এগুলার টাইপ। যেমন এরা ছবি দিছে, ছবি ছবি ছবি, ভিডিও, এই যে রিল ভিডিও, এর টাইপ গুলার কথা বলতেছে। কেমন হবে? টোফুতে আপনি একটা সিম্পল ইন্ট্রো অ্যাডস দিবেন। ওই যে ইন্ট্রো অ্যাডস আমি বললাম, আমার ফ্যাক্টরি সম্পর্কে আমি একটা ভিডিও দেব, বললাম যে দেখালাম আমাদের ফ্যাক্টরি এখানে এভাবে তৈরি হচ্ছে, কিভাবে কি তৈরি করছে, হ্যাঁ এই বিষয়গুলো দেখাবো। তারপরে মিডল অফ দ্য ফানেলে লিড জেনারেশন অ্যাড, এনগেজমেন্ট অ্যাড দিতে পারে। লিড জেনারেশন বলতে ধরেন যে আমি তাদের ডেটা কালেক্ট করছি। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, আমি এখানে আমার মার্কেটিং এর অফিস দেখাইলাম। হ্যাঁ, আমি হচ্ছে আমার মার্কেটিং এর অফিস দেখালাম, যেখানে হচ্ছে আমি আমার মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, আমার এজেন্সি অফিস দেখালাম। দেন হচ্ছে নেক্সট ডেতে বললাম যে স্মল বিজনেস ওনারদেরকে বললাম টার্গেট করে যে আমি ফ্রিতে তাদের সোশ্যাল মিডিয়া গুলো অডিট করে দেব, বা অ্যাকশন প্ল্যান মেক করে দেব ফ্রিতে, বা অ্যাকশন প্ল্যান ফ্রিতে পাওয়ার জন্য আমরা একটা ধরেন একটা ওয়েবিনার আয়োজন করেছি, এটাতে যারা জয়েন হতে চান এখানে সাইন আপ করুন। তখন এই যে তার লিড মানে তার ডেটা নিয়ে নিলাম, এই লিড জেনারেশন ক্যাম্পেইন আমরা চালু করতে পারি। এখানে যারা এনগেজ হয়েছিল, ধরেন এখানে রিচ করেছিল আমার এই অফিসের, এখানে ছিলাম, আমার এই অফিসের ইন্ট্রো ভিডিও রিচ করেছে 1 লাখের কাছে। 1 লাখে এই যে 1 লাখের কাছে গেলেও ধরেন এদেরকেই, যাদের কাছে রিচ করেছিল আমি এদেরকে টার্গেট করে দিলাম যে তুমি তো আমার অফিস দেখেছিলা, এখন হচ্ছে তুমি তো স্মল বিজনেস ওনার, তো তোমার বিজনেসের একটা অ্যাকশন প্ল্যান পেতে তুমি আমার এই ওয়েবিনার জয়েন হও। এদের এই 1 লাখ থেকে ধরেন এখানে 50,000 জয়েন হলো, ধরেন হ্যাঁ সাইন আপ করলো। দেন এই 50,000কে তখন আমি একটা পেইড একটা সার্ভিস তখন অফার করবো এখানে এসে নেক্সট অ্যানাদার ডেতে তখন আমরা একটা পেইড সার্ভিস অফার করবো, যে তুমি একদিনে তোমার বিজনেসের এই গাইড গুলা দিলাম এবং তুমি নিজে এগুলা করতে পারবা, তুমি নিজেই এই অ্যাকশন প্ল্যান গুলা ইমপ্লিমেন্ট করতে পারবা তোমার বিজনেসে। কিন্তু তখন তাকে আবার অন্য অ্যানাদার ডেতে আমি বললাম যে তুমি তো ওই কাজগুলো করেছো তোমার বিজনেসের জন্য, কিন্তু তোমাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে বা তোমার স্কেল আপ করার জন্য তোমার বিজনেস তোমার কিন্তু আরো এই কাজগুলা করাইতে হবে, এবং এই কাজগুলা আমরা সার্ভ করি, আমরা এই সার্ভিস গুলো অফার করি, সো তুমি আমার কাছ থেকে সার্ভিসটা নিতে পারো। তখন এখানে এসে তাকে কি করবো আমরা, যে না তোমাকে নিতেই হবে, এরকম ভাবে নিতে হবে, তাদের ঘাড়ে ধরে বলা যাবে না যে সার্ভিস নিতেই হবে। তো আমাদের বিজ্ঞাপনের কন্টেন্ট এমন ভাবে নিতে হবে যে সে বাধ্য হবে এখানে একটা অ্যাকশন নিতে, ঠিক আছে? মানে ঘাড়ে ধরে নেওয়ার মতো নেই যে না তুমি নিতে বাধ্য, কারণ তুমি বেনিফিটেড হবা, তুমি হচ্ছে বেনিফিটেড হবা এই সার্ভিসটা নেওয়ার থ্রুতে, ঠিক আছে? ওকে, দেন সিটিএ মানে আমরা তো জানি। তারপরে যে দেখেন অ্যাড লাইব্রেরিতে গেলে এইটা সিটিএ দেখেন, শপ নাও মানে কল টু অ্যাকশন, কোন বাটন থ্রুতে অ্যাকশন নেওয়াতে চায়। শপ নাও সবই তো শপ নাও সেন্ড মেসেজ থাকে না অনেক সময়, শপ নাও সবই তো শপ নাও, তাই না? ম্যাম সি অ্যাড ডিটেইলসও থাকে। সি আর ডিটেলসে ওই অ্যাডের ডিটেল দেখাবে, কিন্তু আরো অ্যাড দেখাবে এরকম না। এই অ্যাডটা একটু বড় আকারে একটু ডিটেল তথ্য এখানে পাবেন, কিন্তু আরো বিজ্ঞাপন দেখাবে তা না। এখানে 43টা রেজাল্ট এরা দেখাতে পারছে, সো অনলি 43 রেজাল্ট আছে এখানে, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে এই বাটন, সিটিএ বাটনে আপনার বিজনেস সম্পর্কে জানাবেন, দ্যাটস ওয়াই লার্ন মোর, আপনার ওয়াচ মোর মানে আপনার কন্টেন্ট সম্পর্কে কন্টেন্ট আরো দেখার জন্য, অথবা সাইন আপ করাতে পারেন। আবার এখানে ধরেন আপনি ফ্রিতে একটা কিছু দিলেন, ডাউনলোড দিলেন, ফ্রিতে ডাউনলোড করতে দিলেন, ফ্রিতে কোনো গাইড পেতে দিলেন, ঠিক আছে? এই কাজগুলো মানে এই বাটনগুলো এখান থেকে নেব। আর ফাইনালি বফু মানে যে আমাদের একদম বটম অফ দ্য লেয়ারে যে তাদেরকে ডিরেক্ট বলবো বাই নাও, গেট স্টার্টেড, এখান থেকে শুরু করো, অথবা ক্লেম ইউর অফার, কোন একটা অফার দিলাম যেন সেই অফারটা গ্র্যাব করো। ওকে, তো দেন কন্টেন্ট টাইপ,
কন্টেন্ট কেমন হবে এটা নিয়ে আলোচনা করব। বিফোর দ্যাট আপনাদেরকে একটা 5 মিনিটস আমি ব্রেক দিচ্ছি, দেন হচ্ছে আমরা অবজেক্টিভে চলে যাব এবং এখান থেকে আমাদের কন্টেন্ট টাইপ সম্পর্কে জানবো এবং ডিটেল অবজেক্টিভ গুলো থেকে চলে আসবো আমি 5 মিনিটের মধ্যে। ঠিক আছে, আপনারা নিজেরা ডিসকাস করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়েরা। ম্যাডাম, যে অ্যাড লাইব্রেরি জিনিসটা দেখালো, এটা কোন ক্লাসে দেখাইছিল? লাস্ট ক্লাসে? অ্যাড লাইব্রেরিটা আরো আগে দেখানো হয়েছিল, সম্ভবত থার্ড ক্লাসে, যখন হচ্ছে পেজ সেটআপের ইটা ছিল, ইস্যুটা ছিল, তখন ওখানে একটা অপশন দেখানো হয়েছিল। ডিটেলস ওইভাবে দেখিনি আমি, ওটা একটু ব্রিফ করা হয়েছিল। ধারণা দিছিল। না, অ্যাড লাইব্রেরিতে আমি ঢুকছি, কিন্তু এখন আমার ইন্টারফেসটা দেখা যাচ্ছে একটু ভিন্ন রকম, ম্যাডামের মতন দেখা যাচ্ছে না। উনি যেরকম সরাসরি দ্বারা জানা কিসের মধ্যে জানি ঢুকে গেল, আমার ইন্টারফেসটা আসছে ভিন্ন। ওনার তো হচ্ছে ক্রিয়েট করা অনেকগুলো, ম্যানেজমেন্ট তো অনেকগুলো ক্রিয়েট করা, আমাদের তো কোনো কিছু ক্রিয়েট করা নেই, অ্যাড কোনো ক্রিয়েট করা নেই, এই কারণে আচ্ছা, আমাদের ইন্টারফেস ব্ল্যাঙ্ক আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি একটু সবার মাঝখানে একটু রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম যে আমরা সবাই পেজ ক্রিয়েট করেছি, আমাদের আসলে ফলোয়ার্স বাড়ানোর জন্য, বা আমাদের পেজের নিজেরা যদি আমরা একটু রিভিউ দিতাম, তাহলে মনে হয় একটু বেটার হতো। তা আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে একটু সবাই সবার লিঙ্ক গুলা শেয়ার করে আমরা যদি কাইন্ডলি সবাই ফলো দিই, লাইক দিই, বা ওটা রিভিউটা যদি আমরা নিজেরা করি যে হ্যাঁ আমাদের পেজের মধ্যে ডেভেলপমেন্টের দরকার আছে কিনা, তা এই কাজগুলো করলে একটু ভালো হতো। সবাই যদি একটু একমত হতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, কোনো সমস্যা নাই। পেজের যদি নতুন কোনো আপডেট আসে, কেউ কারো কোনো পেজ সম্পর্কে, ওটার ওই পোস্টের লিঙ্কটা কপি করে গ্রুপে দিয়ে দিন, তাহলে তো হয়েছে, মানুষজন গিয়ে রিভিউ করে আসবেন। আমরা তো গ্রুপে লিংক দিছি না, অনেকে হয়তো ফলো আপ করছে, অনেকে করে নাই, আমরাও করছি। সবাই মিলে যদি হ্যাঁ সেটাই, আমরা হচ্ছে অলমোস্ট 40 জন জি, মেম্বার, আসসালামু অ্যাক্টিভ আলাইকুম। 30 মেম্বার থাকি, তো 30 মেম্বার যদি আমরা সবাই মানে 30টা ফলোয়ার কিন্তু আমরা অটোমেটিক বাড়াতে পারি। হ্যাঁ জি ভাইয়া, সেটাই। আমি তো পরশু থেকেই বলতেছি। হ্যাঁ, আমার আপনি পেজে আপনার 9 জন আপনাদেরকে আসছে, আপডেট আমি করতে হবে। জয়টা পাইছি, আমিও ডান দিয়ে দিছি ফলো করে। এইটাই, যদি আমরা এখান থেকে আচ্ছা, আরো কিছু করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের পেজ গুলো রিভিউ গুলো আমরা করতে পারি, অথবা পোস্টের রিভিউ একজন কেউ ভালো পারে বা ভালো আইডিয়া আছে, সে যদি আমাদেরকে শেয়ার করে, কারণ এটা রিভিউটা নিজেরা করলাম, ম্যাম তো আমাদের রিভিউটা দিবে, সাথে সাথে আপনারা যদি সবাই মিলে দেন। জি ভাইয়া, আচ্ছা আরেকটা ভাই, হলো কি, প্রত্যেকদিনই তো পোস্ট করতেছি, কিন্তু বুঝতেছি না যে পোস্টের কোয়ালিটি কিরকম হইতেছে কিনা। আর নিজে নিজে তো আর ইভালুয়েট করা যায় না যে এটা কেমন হইলো না হইলো, অন্যরা যখন রিভিউ দিবে। আপু আপনার নিজ হ্যাঁ, রিলেটেড বাকি পেজ গুলাকে ফলো করবেন, ওদের
পোস্ট গুলো দেখবেন, তাহলে নিজেরটার সাথে তখন একটু কম্পেয়ার করে দেখবেন, তখন বুঝতে পারবেন আপনারটা কিরকম হচ্ছে আর কি। আপু এটা এনাফ না যে আমি আরেকটা পেজ, ওরা তো প্রফেশনালি কাজ করতেছে, আমি তো মাত্র নতুন, তো আমি ওদের সাথে কম্পেয়ার কিভাবে করব? না, আমি আমার আসলে সাথে যদি যখন সার্চ দিছি আমার কাছে কয়েকটা নতুন নতুন পেজ আসছে আমার নিচ রিলেটেড, তখন ওই নতুন পেজের সাথে আর কি কম্পেয়ার করতে হবে। প্রো লেভেলে গেলে তো ফার্স্টে হবে না, তাই না? আর ম্যাম তো বলছে আর কি একজন একজন করে পেজ রিভিউ করে দিবে। আচ্ছা, বুঝতে পেরেছি আপনাদের কথা। শুনুন না, আপনাদেরকে কি গ্রুপে অ্যাড করানো হয়েছে, ফেসবুক গ্রুপে? না না, এখনো ভাই আমি পাই নাই। আমাকে হ্যাঁ, আমিও আমি ভাইয়া add হয়েছি। পাইনি। কাউকে কি অ্যাড করা হয়েছে? এই বিষয়টা নিয়ে আজকে ম্যামকে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, সেটাই তো। আমরা তো কোনো কাজ করলে সেটা গ্রুপে দিতে পারতেছি না। যে এই বিষয়টা ম্যামকে অবগত করতে হবে আবার নতুন করে। হ্যাঁ, ইয়াজাহুল তাহলে হোসেন ভাই অ্যাড করছে? ও ভাই, অনেকের অ্যাড করছে। আমাদেরকে এখন অ্যাড করা হয় নাই, আর আমার বিষয় আজকে বলবো আমরা অবশ্যই। হ্যাঁ, আমিও এখনো অ্যাড হয় নাই, রিকোয়েস্ট পাঠাইছি তো প্রথম থেকে। হ্যাঁ, প্রথম ক্লাস থেকে। ফেসবুক গ্রুপ যেটা, ওইটা নিয়ে একটা সমস্যা ছিল। ওইটা একদম প্রথম ক্লাসের দিনই আরেকজন ভাই আসছিল মাঝখান দিয়ে, উনি বলছিল যে ফেসবুক পেজের যে লিঙ্কটা এটা ভুল দেওয়া আছে এই জায়গায়। এটা ফেসবুক পেজের পরবর্তীতে সংশোধন করে দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত পরবর্তীতে সংশোধন করে মেইল দিবে বলছিল, আর কোনো মেইল টেল আসে নাই। আপনারা একটু চেক করেন। আমি ওই আমারটা ফার্স্ট জয়েন এর থেকে তো দেওয়া হয়েছিল, আমি ফার্স্ট এরটাতে ক্লিক করছিলাম, ওখানে তো জয়েন নেওয়া হয়েছিল আমাকে 2 দিন ওটা পরে ইথিক্যাল হলেও হ্যাকিং জয়েন এর ছিল। ওকে, আই এম ব্যাক। ম্যাম একটা Okay. কোশ্চেন ছিল আমাদের সবার পক্ষ থেকে, আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, বলেন বলেন। আমাদেরকে ফেসবুক গ্রুপে অ্যাড করানোর কথা ছিল। ফার্স্টে যে গ্রুপটা দিছিল ওটা ইথিক্যাল হ্যাকিং এর একটা গ্রুপ ছিল, পরে আমাদেরকে অন্য একটা গ্রুপ, মানে আমাদের ডিজিটাল মার্কেটিং একটা গ্রুপ দেওয়ার ভুলে কথা দিয়ে ছিল। ফেলছিলাম মনে হয়, ভুলে দিয়ে ফেলছিলাম। রিকোয়েস্ট আমরা পাঠাইছেন ডিজিটাল মার্কেটিং এরটাতে পরে? জি জি, এখন আমাদেরকে অ্যাকসেপ্ট করা হয় নাই, অনেকেই করা হয়েছে কিন্তু আমাদের অনেকেই এখনো করা হয় আচ্ছা, না। আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আগামীকালকে আমি শিখন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জানিয়ে দেবো যেন অ্যাড করে দেয়। জি ম্যাম। ওয়েট করেন আর একদিন, দেখেন 1-2 দিন না হলে দেন হচ্ছে ম্যানুয়ালি আবার আপনাদেরকে একে একে আবার জানাতে হবে। ওকে ম্যাম। আচ্ছা, করে দেবে আশা করি। ওকে ওকে, তো এখন মূল পর্বে আমরা এখন আসি। ওকে, তো দেখেন এখানে অবজেক্টিভের আগে কিন্তু একটা অপশন ছিল, এটা আমি বাদ দিয়ে চলে আসছি না। এখানে কিন্তু দুটো অপশন আছে, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। এটা কি বাইং টাইপ, মানে আমাদের বিজ্ঞাপনেরটা আসলে কিভাবে দেখায় বা কিভাবে পারফর্ম করে। অকশন হচ্ছে নিলাম পদ্ধতি। নিলাম পদ্ধতিতে কি হয় ইউজুয়ালি আমরা জানি। নিলাম পদ্ধতিতে কি হয় যে আসলে একটা প্রোডাক্ট যখন কেউ কিনতে চায়, দেখা যায় এটা ক্যান্ডিডেট অনেকেই থাকে, তখন যে সর্বোচ্চ বেশি সেটার প্রাইস দিতে পারে বা মূল্য দিতে পারে সে কিন্তু সেটা পেয়ে যায়। ঠিক তেমনি আমাদের বিজ্ঞাপনের ক্ষেত্রে ধরেন আমি কোকোনাট অয়েল সেল করছি, আমার মতন কিন্তু আরো অনেকেই কিন্তু কোকোনাট অয়েল সেল করবে, তাই না? অনেকে কিন্তু কোকোনাট অয়েল সেল করছে। এখন এখানে কার বিজ্ঞাপনটা ম্যাক্সিমাম আপনার কাছে রিচ হবে বা ফেসবুক প্রায়োরিটির দিক দিয়ে কারটা ফার্স্ট প্লেসে, কারটা সেকেন্ড পেজে, কারটা থার্ড প্লেসে রাখবে, এইটা নির্ভর করে 3টা বিষয়ের উপরে। হ্যাঁ, তার মধ্যে একটা বিষয় হচ্ছে এই যে অকশন, মানে আমার হচ্ছে বিডিং প্রাইস, মানে আমার যে নিলাম যে পদ্ধতি, এই নিলাম পদ্ধতিতে হচ্ছে আমাদের কি করতে হয়, বিড করতে হয় যে আসলে আপনার বাজেট কত, আপনার বিজ্ঞাপনের বাজেট কত, যে আপনি পার ক্লিকে ধরেন আমি পে করতে রাজি হচ্ছে একটা রেজাল্ট আনতে, আমি ধরেন সাপোজ 50 সেন্ট আমি পে করতে চাই, তো আরেকজন ধরেন চাচ্ছে 20.25 সেন্ট পে করতে। 0.25 সেন্ট মানে হচ্ছে ওই যে 25 পয়সা খরচ করতে যাচ্ছে, আবার আরেকজন চাচ্ছে যে পার রেজাল্টে $1 পে করতে। তখন এই বিডিং এর দিক দিয়ে এগিয়ে আছে কে, যে লোক $1 পে করতে যাচ্ছে পার রেজাল্টের ক্ষেত্রে।
তাহলে এখানে ওই যে নিলাম প্রসেসে এগিয়ে আছে কে? ওই যে $1 পে করতে চায়। তাহলে এই নিলাম প্রসেসটাকে বলা হচ্ছে এই হচ্ছে অকশন প্রসেস, ঠিক আছে, এই বিডিং প্রসেস যেটা। এবং এখানে আরো 2টা বিষয় ইনক্লুড হয় বিজ্ঞাপনটাকে ভালো পারফর্ম করার জন্য। আপনি নট অনলি আপনার বিডিং প্রাইস হচ্ছে ম্যাক্সিমাম রাখলেন দেন আদার্স, এতেই যে আপনার বিজ্ঞাপন থেকে অনেক বেশি ভালো রেজাল্ট আসবে বিষয়টা তা না। এখানে হচ্ছে আপনার বিজ্ঞাপনের কোয়ালিটি বা ল্যান্ডিং পেজ, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বিজ্ঞাপনের কোয়ালিটি, এখানে আমাদের একটা কোয়ালিটি স্কোর দেখাবে যখন আমরা বিজ্ঞাপনটা রান করব, তখন কিন্তু এখানে একটা স্কোর আসবে আউট অফ 10। এখানে যেমন স্কোর আসছে অপরচুনিটি স্কোর আউট অফ 100, কিন্তু আমাদের এই বিজ্ঞাপনের কোয়ালিটি যেটা স্কোরটা আসবে সেটা আউট অফ 10 এর মধ্যে। আপনার স্কোর যত বেশি আসবে আপনার বিজ্ঞাপন তত বেশি প্রায়োরিটি পাবে ফেসবুকের কাছে বা মেটার কাছে, এবং যত বেশি প্রায়োরিটি পাবে তত ভালো রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবে সে, ঠিক আছে। অ্যান্ড দেন আরেকটা প্রসেস হচ্ছে রিজার্ভেশন। এইটা ইউজুয়ালি আমরা পিক করি খুবই কম। রিজার্ভেশনটা হচ্ছে আমাদের পিক করা হয় খুবই কম। কেন? রিজার্ভেশনে আপনার প্রাইসটা থাকবে ফিক্স। এই অকশনে যেটা বললাম যে প্রাইসটা আপনি নিজে সেট করতে পারবেন, আপনার বিডিং প্রাইস কত দিবেন আপনি নিজে সেট করতে পারবেন। আপনার 50 সেন্ট, $1, $2, $1.5 যা ইচ্ছা দিতে পারেন। রিজার্ভেশনে আপনার প্রাইসটা ফিক্স থাকবে এবং আপনার রেজাল্ট হবে গ্যারান্টেড, ঠিক আছে। আপনার রেজাল্ট থাকবে হচ্ছে গ্যারান্টেড। এবং এটা ইউজুয়ালি মানে ইউজ হয় না এরকম না, বড় বড় বিজনেস গুলা ইউজ করে থাকে এবং এটা খুব শর্ট পিরিয়ডের জন্য এটা নেওয়া হয়। যদি আমার বিজ্ঞাপনের গোল ধরেন যে আমাদের একটা বিগ সেল চলতেছে অনলি ফর 3 days, অনলি ফর 3 days এর জন্য, সো আমাদের হাতে সময় কম, আমার বিজনেসের বাজেট কোনো ইস্যু নাই মার্কেটিং এর ক্ষেত্রে, তখন ধরেন আমি রিজার্ভেশনটা পিক করলাম, আমাকে নিশ্চিত সে টার্গেটেড রেজাল্টটা এনে দিতে বাধ্য, বাট এখানে একটু কস্টিংটা একটু বেশি হয়। ফেসবুক যেটা নির্ধারণ করে দেবে সেই নির্ধারণ ওয়াইজ আপনাকে পে করা লাগবে, ঠিক আছে। আর বিপরীত দিকে যেটা বললাম অপশন হচ্ছে আপনার ফ্লেক্সিবল প্রাইস থাকবে এবং হচ্ছে সিস্টেমটা ওই যে বিডিং সিস্টেম, নিলাম সিস্টেম, ঠিক আছে। দেন বাইং টাইপের পরে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ গুলা। তো প্রথমে যে অবজেক্টিভ আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, এবং ডান পাশে দেখেন 3টা উইন্ডো বা 3টা সেকশন ওপেন হয়ে গেছে। এই অ্যাওয়ারনেস অপশনটা ইজ গুড ফর রিচ, মানে মানুষের কাছে আপনার বিজনেসটা পৌঁছে দিতে, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বিল্ড করতে এবং ভিডিও ভিউজ। ধরেন ওই যে আমি ভিডিওটা বানাইছি আমার বিজনেসকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য, সে ভিডিওতে আমি ভিউজ আনার জন্য আমি এই অ্যাওয়ারনেস অবজেক্টিভটা পিক করতে পারি। দেন ট্রাফিক, ট্রাফিক মানে কারা বলেন তো? যাদের কাছে একটা যাবে। ট্রাফিক হচ্ছে ধরেন ভিজিটর, রাইট, টি শার্ট লেগে সার্চ করলাম অন গুগল, দেন গুগলে ধরেন হচ্ছে লারিভের ধরেন এই ওয়েবসাইট আছে, আমি লারিভ থেকে আমি কি করব একটা টি শার্ট কিনবো। এই যে আমি এই ওয়েবসাইটে আসলাম, আমি এই ওয়েবসাইটের একজন ভিজিটর, তাই না? এই আমি হচ্ছে ট্রাফিক এখানকার। সো এটাই ওরা বলতেছে তোমার ওয়েবসাইটে যদি তুমি ট্রাফিক নিতে চাও মানে ভিজিটর নিতে চাও, তাহলে এই অবজেক্টিভটা পিক করতে পারো। ইটস গুড ফর লিঙ্ক ক্লিকস, মানে লিঙ্কে ক্লিক করার জন্য, লিঙ্কে ক্লিক করানোর জন্য। এই যে অ্যাড লাইব্রেরিতে গেলাম, দারাজ কি করছে, স্বপ্নাও দিচ্ছে, এদের এদের ইয়াটা কি, এদের টার্গেট হতে লিঙ্কে ক্লিক করানো, এটা তো একটা লিঙ্ক, স্বপ্নাও মানে তো একটা লিঙ্ক দেয়া আছে এখানে। এই লিঙ্কে ক্লিক করানোর জন্য তারা আমাকে এই বিজ্ঞাপনটা মানে এই অবজেক্টিভটা পিক করেছে। আর কি কি করা যাবে, ল্যান্ডিং পেজ ভিউ করানোর জন্য, এটাও কিন্তু একটা ল্যান্ডিং পেজ ভিউ হয়েছে। মানে দেখেন যেটা কিন্তু দ্বারা যে কোনো ওই যে বিজ্ঞাপনটা ছিল, বিজ্ঞাপনটা এটা কি ছিল, ব্যাকে যাওয়া লাগবে, ওদের এই অ্যাপটা মোবাইলে ইনস্টল করার জন্য ছিল বিজ্ঞাপনটা। তাহলে এইটা আমাকে একটা স্পেসিফিক পেজে নিয়ে আসছে, তাই না? যে পেজের থ্রুতে আমাকে দিয়ে একটা অ্যাকশন মেক করাবে, এটাকেই বলা হয় ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তারা চাচ্ছে এই ট্রাফিকের থ্রুতে, মানে ট্রাফিক কি করবে, লিঙ্কে ক্লিক করবে, ল্যান্ডিং পেজ ভিউ করবে, অথবা ইনস্টাগ্রাম প্রোফাইলও ভিজিট করানো যাবে। এটা কি জিনিস, ইনস্টাগ্রামে ফলোয়ার গ্রোথ করার জন্য অর্গানিক প্রসেস আমরা শিখবো। পাশাপাশি ইনস্টাগ্রামে
ফলোয়ার গ্রোথের পেইড প্রসেস ইজ এই যে এই ট্রাফিক অপশন। আপনি যদি ইনস্টাগ্রামে পেইড ফলোয়ার আনতে চান, মানে পেইড ফলোয়ার বলতে ওই বট ফলোয়ার না, কিন্তু আবার মনে করিয়েন না, পেইড ফলোয়ার মানে ইনস্টাগ্রামে আপনার প্রোফাইলটা মানুষকে দেখাবেন। ধরেন আমার প্রোফাইলটা আমি দেখাতে চাই আমি ডিজিটাল মার্কেটার, হ্যাঁ আমি দেখাতে চাই হচ্ছে আমার ডিজিটাল মার্কেটার, আমি এই সার্ভিস প্রোভাইড করি, এই ধরনের একটা পোস্ট মনে করেন কন্টেন্ট মানুষের সামনে গেল, আর নিচে একটা থাকবে হচ্ছে ফলো বাটন, নিচে ধরেন একটা ফলো বাটন থাকবে, এই ফলো বাটনে ক্লিক করবেন, আমার প্রোফাইলটা যখন ভিউ করছে এখানে কিন্তু ফলো বাটনটা আলটিমেটলি দেখা যাবে, তাই না? ধরেন ধরেন একটা পোস্ট ছবি আকার আসছে, একটা ক্যাপশন আসছে, আমি সার্ভিস প্রোভাইড করি, পাশাপাশি এটা ফলোইং দেয়া আছে অলরেডি, তাই না? তো ফলোইং যদি না দেয়া থাকে, একটা আমার প্রোফাইলে যখন ভিজিট করবে এখানে কিন্তু আলটিমেটলি একটা ফলো বাটন দেখতে পাচ্ছি, তাই না? এখানে কিন্তু একটা ফলো বাটন দেখতে পাচ্ছি। তো এই যে এই বাটনের থ্রুতে আপনি কিন্তু ইজিলি ফলোয়ার পেয়ে যাওয়ার চান্সেস আছে, পাশাপাশি অন্য অ্যাকশনও মেক হতে পারে, অন্য অ্যাকশনও মেক হতে পারে, লিঙ্ক থাকলে মানুষজন লিঙ্কেও ক্লিক করতে পারে, তো ওটাতে আর যাচ্ছি না আপাতত। দেন আর কি হয়, মেসেঞ্জারে মেসেজ নিয়ে, ইনস্টাগ্রামে মেসেজ নিয়ে, হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে যাবে, ওভার দ্য ফোনে আপনি অর্ডার নিতে পারবেন, কস্ট দেয়া আছে দেখছেন, কস্ট। আপনি ধরেন কেক ডেলিভার করেন, আপনি ফোনে অর্ডারটা নেন, কেকের ফ্লেভার কি হবে, কত পাউন্ড হবে, এগুলা ফোনে নেন, এগুলো মোবাইলে মেসেজ লিখেন, নেয়ার বোঝার সময় নাই, এগুলো ফোনে বললে দেখা যায় যে কনফিউশন থাকে না, নাহলে এই অর্ডার গুলো আবার মেসেজের থ্রুতে দিলে আবার কনফিউশন তৈরি হওয়ার পসিবিলিটি বেশি থাকে। সো আমি যেহেতু কেক অর্ডার করবো, আমি একটা কাস্টমাইজ কেক অর্ডার করবো, আমার মন মতন আমি কিভাবে কেমন কি চাই, কি কি কোন থিম হবে, এই টোটাল বিষয়গুলো আমি ওভার দ্য ফোনে আমি বুঝিয়ে দিলাম, তখন এই ক্ষেত্রে কস্টটা আমরা সিলেক্ট করতে পারি। দেন নেক্সট অবজেক্টিভ ইজ এনগেজমেন্ট, সবচেয়ে বেশি পপুলার এবং অনেক বেশি ইউজ হয়ে থাকে। হ্যাঁ, এখানে দেখেন মেসেঞ্জার, সেম ভাবে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারবেন, আপনার ভিডিওতে ভিউজ করাতে পারবেন। পোস্ট এনগেজমেন্ট মানে আপনার পোস্টে এনগেজমেন্ট চাচ্ছেন, হইতে পারে লাইক কমেন্ট শেয়ার করানো, বা এই বিষয়গুলো, লাইক কমেন্ট শেয়ারই তো আছে, আর কি আছে এনগেজমেন্ট, এই বিষয়গুলো চাচ্ছেন আপনার পোস্টে, যে আপনার এখান থেকে কেউ কিনবে এরকম না, কোনো বাটন টাটন থাকবে না, শুধু লাইক কমেন্ট শেয়ার মানুষ করার অপশন থাকবে। এবং আমার ফ্রিল্যান্সিং এর আমার প্রথম যে কাজটা ছিল এটাই, প্রথম যেই কাজটা আমি করেছিলাম ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসে, যে এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে পোস্টে এনগেজমেন্ট আনা, পোস্ট অলরেডি পাবলিশ ছিল, জাস্ট হচ্ছে এটা এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমরা অডিয়েন্স টার্গেট করে ক্যাম্পেইন রান করেছিলাম। সেটা হচ্ছে একটা সেলিব্রিটি প্রোফাইল ছিল, ইউকে বেসড। আচ্ছা, দেন হচ্ছে আছে কনভার্সনস, এটা হচ্ছে ওয়েবসাইটে আমাদের যে রিটার্গেটিং বলে আমরা জানি, মানে আমার একটা অ্যাকশন নিয়ে গেছে আমার ওয়েবসাইটে, হয়তো সে অ্যাড টু কার্ট করেছে বা পারচেজ করেছে, বা আমার ওয়েবসাইট ভিজিট করেছে, এই ধরনের মানুষজন বা কাস্টমার বা ভিউয়ার্স বা ট্রাফিকদেরকে আমি আবার রিটার্গেট করব এই কনভার্সনস এর থ্রুতে। তো এটা ডিটেইলে এখন যাব না, দেন এখানে কস্ট নেওয়া যাবে, হ্যাঁ এতটুকু জানেন, কস্টের থ্রুতে আমরা অর্ডার নিতে পারবো। দেন লিড মানে একটু আগে কি জেনে আসলাম, ডেটা কালেকশন, তাই না? লিড মানে ডেটা, and লিড কালেকশন ইজ ডেটা কালেকশন। এই অবজেক্টিভটা হচ্ছে পিক করা হবে আপনার ডেটা কালেকশনের জন্য। ইটস গুড ফর ওয়েবসাইট এবং ইনস্ট্যান্ট ফর্ম। ধরেন বললাম ডিজিটাল মার্কেটিং এর একটা ফ্রি সেমিনার আছে, এই ফর্মটা আপনারা ফিল আপ করুন, এই ফর্মটা আমি একটা গুগল ফর্মও দিতে পারি, অথবা আমি ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজও নিয়ে যেতে পারি। একটা ল্যান্ডিং পেজে নিয়ে গেলাম, সেখানে আপনাকে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আপনি সাইন আপ করলেন, দেন আপনি হচ্ছে আমার ফ্রি সেমিনারটাতে অংশগ্রহণ করতে পারলেন। এই যে লিড কালেকশন একটা প্রসেস। অথবা ইনস্ট্যান্ট ফর্ম দেয়া যাবে, অথবা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপেও আপনার লিড আমি কালেক্ট করতে পারবো, ওটা চ্যাটবট সেটের মাধ্যমে, মানে ওই যে ইনস্ট্যান্ট মেসেজ কিছু অপশন দেখছি না, ওইটা হচ্ছে চ্যাটবটের থ্রুতে দেখা যায়, ওইটা আরো অ্যাডভান্স লেভেলে করা যায়, ওইটার থ্রুতে আমি আপনার ডেটা কালেক্ট করে নিতে পারবো, আপনার ফোন নাম্বার, আপনার হচ্ছে জিমেল অ্যাড্রেস, এই একের পর এক ডেটা আপনি তথ্য আপনি দিবেন, ওখানে ফিল আপ করবেন এবং অটো সেগুলো সেভ হবে, এবং অটো আপনাকে কোশ্চেন করে আপনার সকল লিড কালেক্ট করে নেবে, কিসের থ্রুতে? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপের থ্রুতে। ঠিক আছে, দেন যে কনভার্সন কলস তো জানেনই, বললাম। অ্যাপ প্রমোশন ইজ ফর প্রমোটিং এনি অ্যাপ। ঠিক আছে, কোন অ্যাপ যদি আপনি ইনস্টল করাইতে চান, সেক্ষেত্রে এই অবজেক্টিভটা নিব। সেলস হচ্ছে একদম ওই যে বহু লেয়ার অফ অডিয়েন্সের জন্য। ঠিক আছে,
এখানে যে কনভার্সন বললাম, ক্যাটালগ সেলস জানবো, মেসেঞ্জার, ইনস্টা, হোয়াটসঅ্যাপের মেসেজ নিয়ে যাবে, কস্ট নিয়ে যাবে। তাহলে এই বোফু অফ দা অডিয়েন্সের জন্য এইটা মূলত এনগেজমেন্ট হচ্ছে ওই মোফু অফ দা অডিয়েন্স, হ্যাঁ, অ্যাওয়ারনেস হচ্ছে ওই টোফু অফ দা অডিয়েন্স। তাহলে দেখেন মিল আছে আমাদের সেলস ফানেলের সাথে, এই অ্যাড ফানেলের কিন্তু অনেকটা মিল আছে। তো ধরেন আমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ক্লিক করি, অ্যাওয়ারনেস থেকে আমি চলে যাচ্ছি কন্টিনিউতে। কন্টিনিউতে যাওয়ার পর এখন যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, 3টা পেজ আছে এখানে, 3টা পেজ আপনি সেট আপ করলেই আপনার অ্যাড সেট আপ ডান। ঠিক আছে, 3টা পেজ, 3টা পেজ, এই যে দেখেন 1 2 3, এই যে 1 2 3, এখান থেকে যাওয়া যাবে, এখান থেকে যাওয়া যাবে। প্রথম পেজটা হচ্ছে ক্যাম্পেইন পেজ, পরেরটা হচ্ছে অ্যাড সেট পেজ, পরেরটা হচ্ছে অ্যাড পেজ। প্রথম পেজে কি হয়, ক্যাম্পেইনের কিছু তথ্য, এখানে অল্প কিছু তথ্য দিতে হয়, কি কি তথ্য দেখবো। অ্যাড সেট পেজে আপনার ক্যাম্পেইনের বিশদ তথ্য দিতে হয়, খুব গুরুত্বপূর্ণ পেজ। এবং একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করা যায়। হ্যাঁ, ধরেন এই অ্যাড সেটে যে আপনি হচ্ছে টার্গেট করলেন হচ্ছে ধরেন 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 একটা অ্যাড সেটে আপনি টার্গেট করলেন ঢাকা সিটি অফ পিপলকে, আর একটা অ্যাড সেটে আপনি টার্গেট করলেন চিটাগাং সিটি পিপলকে। ঢাকা সিটি অফ পিপলকে আপনি হচ্ছে মধ্যে হচ্ছে আপনি হয়তোবা ধরেন 18 টু হচ্ছে আপনি 30 এজের মানুষজনকে টার্গেট করছেন, চিটাগাং হচ্ছে আপনি 25 থেকে 40 এজের মানুষজনকে টার্গেট করছেন। এটা কেন? এটা অবশ্যই রিজন থাকবে, তাই না? সেগুলো আমরা যাচ্ছি। এন্ড এই অ্যাড যে সেকশনটা, এই অ্যাড সেকশনটা এই যে আমাদের এই মিডিয়াগুলো অ্যাড করতে হয়, এই যে ক্যাপশন, এখানে আপনার টাইটেল, এখানে বাটন, লিংক, এই ছবি, ভিডিও, এগুলো অ্যাড করতে হয়। তো একটা বিজ্ঞাপনের জন্য আমরা কি করতে পারি, মাল্টিপল অ্যাড ক্রিয়েট করতে পারি। কেন? কোনটা ভালো পারফর্ম করে বা বেটার পারফরমেন্স কোন ধরনের বিজ্ঞাপনে আসে সেটা পিক করার জন্য বা বোঝার জন্য। কেমনে হয় সেগুলো যায় ধাপে ধাপে গেলে আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো, জিনিসগুলো একটু ক্লারিফাই হবো। আচ্ছা, প্রথম হচ্ছে ক্যাম্পেইন নেম। নেমটা দেখেছিলেন না আমার অ্যাড ম্যানেজারের ড্যাশবোর্ডে বিভিন্ন নামে আছে। নামটা আপনার নিজের কাছে যেটা ভিজিবল হবে না টু ইয়োর অডিয়েন্সেস। তো নামটা আপনি আপনার মন মতন দেন। আমাদের ইয়াটা ছিল, ওয়েবসাইটটা ছিল কি বলে, পেট ফুডের না, জি ম্যাম, ফার্মেট পেজের নাম মনে পড়েছে। ফার্মেট। ধরেন এখানে আমি সার্চ করলাম হচ্ছে ফার্মেট। পেজটাতে চলে যায়, দেখছেন শুরুতে চলে আসছে। ফার্মেট নামে আরো পেজ আছে, দেখেন এই যে ফার্মেট, এটা ফলোয়ার হচ্ছে 4.9K। এই ফার্মেটের ফলোয়ার নাই তেমন, আরো আছে কিনা জানি না, পিপলে গেলে দেখতে পারবো বা পেজেসে গেলে দেখা যাবে। বা শুরুতে দেখেন আমাদের পেজে চলে আসছে, কোনো ফলোয়ার আছে আমার 7 জন, কিন্তু খুব বেশি কিন্তু আমি অপটিমাইজেশন করি নাই। এই স্মল অপটিমাইজেশনে কিন্তু দেখেন পেজ কিন্তু টপে চলে গেছে, নামের দিক দিয়ে টপে চলে গেছে। নামটা কিন্তু কমন, আনকমন কোনো নাম নেইনি। আমরা যখন আরো রিসার্চ করে নিব, একটা ইউনিক নেম নিব, তখন দেখা যাবে আপনারটাই থাকবে, এর আশেপাশে এই নামে আর কেউ থাকবে না। বাট যেহেতু এটা ইউনিক নেম না, দ্যাটস ওয়াই এই নামে আরো অনেকেই আছে, কিন্তু এটা টপে আছে কারণ আমরা স্মল যেই এসইও গুলো করেছি এটাই কাজে দিয়েছে। যখন পেজের রেগুলার পেজে কন্টেন্ট দিব এবং এসইও এর বিষয়টা মাথায় রাখবো, তখন এই পেজের অর্গানিক রিচ অনেক বেড়ে যাবে। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে হ্যাঁ, যে পেজের এসইও বললেন, তাহলে আমরা কোনটা কি বুঝবো? পেজের, ফেসবুক পেজের এসইওটা, জি জি, ফেসবুক পেজের এসইও কোনটা কোনটাকে কি বুঝবো আমরা? এটা কি বোঝেন না আগের ক্লাসগুলোতে? এটা কি এখন কোশ্চেন করার বিষয় ভাই? বলেন, এগুলো তো আগের ক্লাসে বুঝিয়েছি। এসইও আপনার আমরা তো ফাংশন গুলো দেখছিলাম, সেটিং গুলো, যে ফেসবুকের কি আলাদা সেটিং এসইও কেন, আছে? ওই যে এটাই তো, এগুলোই তো। কনফিউশন আছে। কেন হ্যাঁ। কনফিউশন থাকবে? এগুলো বলেন, কি বলেন তাহলে আপনারা? তাহলে ক্লাস ভিডিও দেখেন না আপনারা? ক্লাস ভিডিও দেখছি না, আপনি একটা ফেসবুকের এসইওর কথা আনলেন, তাই এসইওর কথা কিন্তু তো আমি বলি না, আমি তো আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। আচ্ছা, একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি। যে কোনো জায়গার এসইও মানে মাথায় রাখবেন যে কিওয়ার্ডের ইমপ্লিমেন্টেশন। আপনার নির্দিষ্ট কিছু কিওয়ার্ডস থাকবে, সেই কিওয়ার্ড গুলো আপনার কন্টেন্টে ইনক্লুড করাটা হচ্ছে এসইওর কাজ। সেই কন্টেন্ট হতে পারে ইমেজ কন্টেন্ট,
সেই কন্টেন্ট হইতে পারে টেক্সট কন্টেন্ট, যেটা আমরা অলরেডি করেছি। আমাদের হচ্ছে কভার ফটোতে আমরা হচ্ছে এসইও করেছি, লোগোতে আমরা এসইও করেছি। এক মিনিট, এগুলোতে হচ্ছে আমরা এসইও করেছি, পাশাপাশি কি করেছি আমরা যে হ্যাশট্যাগ গুলো দিছে সেগুলোকে এসইও রান এই করতেছে। হ্যাশট্যাগ গুলো এসইও তে কাজ করবে, ইন্ট্রোটা করবে, ঠিক আছে? এগুলোতে যাব না, এগুলো তো আমি আলোচনা করেছি। এসইও একটা পেজ সেটআপ করা তো আসলে কোনো বিষয় না, যে কেউ পারবে সেটআপ করা। কিন্তু এসইও অপটিমাইজ বলতে আমরা কি বুঝি এটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি। তো এটা যদি আপনারা আবার কোশ্চেন করেন কিভাবে হবে বলেন? ভিডিওগুলো আবার দেখতে হবে, বারবার জিনিসগুলো ক্যাচ করতে হবে। যে জিনিসটা বোঝেন না ওগুলো নোট ডাউন করে তারপরে ক্লাসেও টাস্ক করতে হবে, না হলে আমি যে এগিয়ে যাচ্ছি সামনে, এগুলো তো আপনাদের কাছে আরো জটিল হয়ে উঠবে। যখন আপনি আপনার পাস্ট ক্লাসের কোশ্চেন তার নেক্সট ক্লাসে যদি না করেন, তাহলে কি হবে? যদি কোনো কনফিউশন থাকে, যে আপনি আক্স করলেন যেন আরেকজন আপু বলতেছে, এটা আমারও কনফিউশন আছে, কেন থাকবে? আপনারা যে বসে থাকেন এসে 10 মিনিট, কোনো কথাই নাই আপনাদের, এত চুপচাপ হলে তো হবে না, আপনারা নিজেরা কথা বলেন। এই জিনিসগুলো নিজেরা ডিসকাস করে যদি না ক্লারিফাই হন, তখন আমাকে আক্স করেন, আমি তো বসেই থাকি আপনাদের কোশ্চেন নেওয়ার জন্য শুরুতে। তো এগুলো যদি আপনাদের গ্যাপ থাকে বা কনফিউশন থাকে, সামনের স্টেপ গুলো কিন্তু আরো জটিল মনে হবে, ঠিক আছে? সামনের স্টেপ গুলো কিন্তু জটিল থেকে জটিলতম অবস্থায় যাবে। সো কোনো জিনিস যেন কনফিউশন না থাকে, মনের মধ্যে কোশ্চেন রেখে তো লাভ নেই। এবং ভিডিও যদি না দেখে কোশ্চেন করেন তাহলে সেটা কিন্তু চলবে না। অবশ্যই ভিডিও দেখতে হবে, যদি ভিডিওতে কথাগুলো বলা থাকে ইজি ভাবে, তারপরও যদি না বোঝেন 2বার 3বার দেখার পরও, তখন তো আমি আসি, সমস্যা নেই, কিন্তু ভিডিও দেখতে হবে। আচ্ছা, তো দেখেন এখন হচ্ছে ক্যাম্পেইন নেমটা বললাম যে একটা কিছু দেবো। আমি কেন পেজে গিয়েছিলাম? নেমের জন্য, তাই না? আমার প্রোডাক্ট ছিল হচ্ছে ক্যাট ফুড, ঠিক আছে? ধরেন আমি এটার বিজ্ঞাপন চালাবো। আচ্ছা, অ্যাওয়ারনেস অবস্থাও যদি এটা চলে না, আচ্ছা ধরেন হচ্ছে আমি বললাম হচ্ছে ফার্মেট ইন্ট্রো, ধরেন এটা ইন্ট্রো, বা আমি ক্যাট ফুডেরটাই ধরলাম, ধরেন যে ফার্মেটের হচ্ছে ক্যাট ফুড রিলেটেড বিজ্ঞাপন। এবং ভিজুয়ালি একটা কোশ্চেন ছিল, কোশ্চেন পরে নিব, কোশ্চেন মনে রাখেন আর নোট ডাউন রাখেন। এই ক্যাম্পেইন নেমের একটা কোশ্চেন ছিল, মানে একটা হ্যাঁ বলেন। আমি এই 11 কোশ্চেন করে তো আপনারা আরো পিছিয়ে দেন আমাকে, বলেন। ম্যাম ফার্মিট ক্যাট ফুড, যে এটা কি ম্যাম আমরা যখন এই কাস্টমারের আমরা পেজটা নিব বা আমরা যে অ্যাডটা রান করব, তখন কি আমরা আমাদের নিজেদের মতো করে দিব এই নেমটা, নাকি বোঝার ক্ষেত্রে, নাকি আমরা ওই হ্যাঁ, রিলেটেড? এটা তো বললাম, এটা বোঝার ক্ষেত্রে যে রিলেটেড বিজ্ঞাপন করছেন সেই রিলেটেড দিলে আপনার সুবিধা হবে ফাইন্ড আউট করতে। যখন অনেকগুলো বিজ্ঞাপন আমরা রান করব, ড্যাশবোর্ডে দেখবো, কনফিউজড হয়ে যাব। এটা হচ্ছে ক্যাম্পেইন স্কোরটা ম্যাম আপনার এখানে 75 লেখা হচ্ছে, লেখা। জি ম্যাম, এটা ইমপ্রুভ হবে, আমি তখন শুরুই করি নাই। জি ম্যাম, এটা তো আমরা আশাবাদী এটা 100 থাকে, এটা আস্তে আস্তে কমে আসে, এটার কারণ কি? কমে যেতে পারে, ওই যে বললাম অনেক বিষয় থাকে, দেখতেই পাবেন কেন কমবে বাড়বে। জি ম্যাম। আচ্ছা, তো দেখেন যে আমি দিলাম হচ্ছে, আমি এটাকে যেহেতু কাস্টমার দেখবে না, আমি হচ্ছে যেটার উপর করব সেই নামটা দিলাম, পাশাপাশি ডেটটা আমি রাখার চেষ্টা করি যেন সহজে আমি ড্যাশবোর্ডে খুঁজে পাই। এবং খুঁজে পাওয়াটা আসলে কঠিন কিছু তো না, ড্যাশবোর্ড থেকে খুঁজে পাওয়া কি কঠিন কিছু? যেমন ধরেন ড্যাশবোর্ড থেকে খুঁজে পাওয়া তো কিছু না, ওখানে টাইম উইন্ডো আছে, টাইম উইন্ডো থেকে তো আমরা খুঁজে পাই আমাদের বিজ্ঞাপনগুলো। চলে যায় যদি হচ্ছে ধরেন অ্যাডস ম্যানেজার, আপনি হচ্ছে এই যে কোনো বিজ্ঞাপনের এই যেখানে টাইম উইন্ডো থাকবে, হ্যাঁ, এই যেখানে টাইম উইন্ডো থাকবে, আপনি কোন সময় থেকে কোন সময় বিজ্ঞাপনের রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন, সেটা সে ফিল্টারিং করে দেখাবে। কিন্তু আমি এখানে নামের সাথে তারিখটা রাখলে কি সুবিধা হয়? রাখলে সুবিধা আমি সহজে চট করে নাম থেকে দেখে ধরে ফেলতে পারি যে এটা এই তারিখের বিজ্ঞাপন, ঠিক আছে? তো এখন আমি পেজ বেশি ওপেন করে ফেলেছি, কেটে দিই। আচ্ছা, দেন হচ্ছে আমি ডেটটা দিলাম, ধরেন আজকে হচ্ছে 15 তারিখ, 15/9 না, 15/9/25 ধরেন দিলাম, ডেটটা দিলাম। ফার্মেটের ক্যাট ফুডের বিজ্ঞাপন করছি, যে প্রোডাক্ট রিলেটেড করছি সেটা রাখলেও সুবিধা হয় ফাইন্ড আউট করতে, হচ্ছে ওকে। দেন বাইং টাইপ অপশন ছিল, অপশনই থাকবে। দেন ক্যাম্পেইন অবজেক্টিভ, যদি মনে হয় ভুল হয়েছে বা চেঞ্জ করতে হবে, তখন আমি একটু জুম করে দিই, তখন আমি হচ্ছে এই যে এডিট থেকে হচ্ছে আমি এটা চেঞ্জ করে নিতে পারবো এডিটে, বাট না আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, এটা এখানে থাকবে। দেন হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এটা অফ আছে, এটা কি থাকবে? অফ থাকবে না অন থাকবে? ধরেন এটা ডিসিশন কিভাবে নিব, ধরেন আমার
এখানে দুইটা অ্যাড সেট যে বললাম, মাল্টিপুল অ্যাড সেট রান করা যায়, 2টা 3টা 4টা অ্যাড সেট রান করতে পারবেন। অ্যাড সেটটা কি দেখলে তো বুঝবো। তো ধরেন এক একটা অ্যাড সেট এক এক ভাবে চলে, এক একটা তথ্যের উপর চলে। তো আমি যদি এই বাজেট অপটিমাইজেশনটা অন করে দেই, এটা চাই, ফেসবুক চাই যে তুমি এটা অন করো। অন করলে কি হয়, যেই অ্যাড সেটটা ভালো পারফর্ম করছে তাকে বেশি প্রায়োরিটি দেয়। কিভাবে? ধরেন আমি বাজেট দিয়েছি পার ডে $10 এক একটা অ্যাড সেটে। এখন আমার অ্যাড সেট হচ্ছে 3টা, তো 3টাতে আমি $10 $10 $10 হচ্ছে আমার পার ডে বাজেট দিয়েছি। এখন দেখা গেল অ্যাড সেট নাম্বার এ হচ্ছে ভালো পারফর্ম করতেছে দেন বি অ্যান্ড সি অ্যাড সেটের থেকে। তখন ফেসবুক কি করবে, এই 3টাতে যে $10 করে পার ডে আমি খরচ দিয়েছি, তো সে কি করবে, এই যে বি আর সি ভালো কম পারফর্ম করছে এদেরকে ধরেন $5 $5 করে দিল, যে এদের ডেইলি বাজেট করে দিল, কমিয়ে দিল, $5 করে দিল। আর এ যে ভালো করতেছে একে আরো $10 $20 বাড়িয়ে দিল। কেন বাড়ালো? এর অ্যাডসেট বাড়ালে এ বেশি মানুষের কাছে রিচ করে বেশি রেজাল্ট যেন নিয়ে আসতে পারে, কারণ সে অল্প সময়ের মধ্যে বা একই সময়ের মধ্যে 3টাতে একই সাথে চলতেছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ভালো পারফর্ম করছে, তুলনামূলক বি এন্ড সি হচ্ছে কম ভালো পারফর্ম করতেছে। দ্যাটস ওয়াই বি সির বাজেট মনে করেন কমায় দিল। এই মনে করেন যে এই যে দায়িত্বটা এটা হচ্ছে আপনি মেটাকে দিয়ে দিলেন, তাহলে এটা অন করেন। আর যদি না দেন, যে না আমি 3টাতে $10 দিচ্ছি, তাহলে কি হবে? যদি না দেন, 3টাতে $10 দিয়েছেন, তাহলে ফেসবুক নিজের আপনার উপরে ছেড়ে দেবে, আপনি আপনার ইচ্ছা মতন কাজ করবেন। তো এই যে এখন বাজেট অপশনটা এখানে আসছে, এটা অফ না থাকলে বাজেটের অপশনটা অ্যাড সেটে চলে আসছে। ধরেন আমি ডেইলি বাজেট দিলাম, ধরেন হচ্ছে যদি আপনার অ্যাড সেট মাল্টিপল না হয় সেক্ষেত্রে আপনি এটা নাও দিতে পারেন। তো এখানে বাজেটটা দেখেন দুই ভাবে দেওয়ার অপশন দেখাচ্ছে, একটা দেখাচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ধরেন আমি চাই হচ্ছে ডেইলি আমার $10 বাজেট, যে প্রতিদিন তুমি হচ্ছে $10 করে আমার বিজ্ঞাপন থেকে খরচ কাটবা, এবং এইটা ইজ গুড ফর, ডেইলি বাজেটটা ইজ গুড ফর কিসের জন্য? ধরেন কন্টিনিউয়াস চলবে, ধরেন কন্টিনিউয়াস সেল, একটা সেল দিয়েছি ফর 2 মান্থসের জন্য, মানে লং টাইমে চলবে, ডেইলি বাজেট আপনি দিয়ে রান করতে পারেন। আর লাইফ টাইম বাজেট দেখা গেল একটা লিমিটেড টাইমের জন্য আপনি বিজ্ঞাপনটা রান করছেন, তখন আপনি লাইফ টাইমটা দিতে পারেন। লাইফ টাইম মানে আমার বিজ্ঞাপনটা চলবে ধরেন 7 দিন, আমি লাইফ টাইম পিক করেছি, 7 দিন চলবে। 7 দিনে হচ্ছে তুমি কি করবা, $100 খরচ করবা। তার মানে কোনোদিন কি হইতে পারে, কোনোদিন হচ্ছে $10ও কাটতে পারে, কোনোদিন $5ও যেতে পারে, যেদিন যেমন রেজাল্ট আনবে সেদিন সেমন তেমন কাটবে, কিন্তু 7 দিনের মধ্যেই সে $100 খরচ করবে। ঠিক আছে? তো এখন ডেইলি বাজেট দিলে আপনার দেখা যাচ্ছে যে ওই লং টার্ম ইসের জন্য ভালো পারফর্ম করে। ওকে, দেন হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিংটা ওই আমাদের ওই যে মাল্টিপল অ্যাডস এর যখন যদি রান করি তাহলে কাজে লাগবে। মানে আপনার বিজ্ঞাপনের হচ্ছে 2টা ফর্ম, ধরেন জিনিস একটাই, জিনিস হচ্ছে সেল করতেছি এই এয়ারপড, কিন্তু এই এয়ারপডের একটা হচ্ছে এরকম ছবি দিয়েছি, আরেকটা ছবি দিয়েছি অন্যভাবে, বা একটা দিয়েছি ভিডিও, এইটার ক্যাপশনটা দিয়েছি এমন, আরেকটা মানে ক্যাপশন, এটা এবি টেস্ট মানে এ আর বি দুইটা বিজ্ঞাপনের টেস্ট, তাই না? ধরেন বিজ্ঞাপন এ তে দিয়েছে এই ক্যাপশন, বির ক্যাপশনটা ডিফারেন্ট। বিজ্ঞাপন এর হচ্ছে এই আপনার টাইটেল লাইনটা এরকম দিয়েছে, বিটটা অন্য দিয়েছি, এইটা অডিয়েন্সটা এক ধরনের রাখছি এতে, বিটটা রাখছি আরেক ধরনের। দেন এখান থেকে বেস্ট ওয়ানটা পিক করা যায় হচ্ছে এবি টেস্টের মাধ্যমে। এটা আসলে খুব কম ক্লায়েন্ট এই খরচটা করতে চায়, এটা এক্সট্রা খরচ হিসেবে আমরা ওই অ্যাড সেট মাল্টিপল ক্রিয়েট করে আমরা হচ্ছে এটা টেস্টটা করে নিতে পারবো। এটা অফই থাকবে। দেন হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি থাকে, স্পেশাল ক্যাটাগরি বলতে হচ্ছে ফিনান্সিয়াল প্রোডাক্ট অর সার্ভিস। ধরেন আপনি ট্যাক্স সার্ভিস প্রোভাইড করেন বা আপনি ট্যাক্স কোচ, সেক্ষেত্রে এই ধরনের বিজ্ঞাপন আপনি যদি রান করেন, আপনি সার্ভিস প্রোভাইডিং, এটা টিক মার্ক দিবেন। যদি এমপ্লয়মেন্ট মানে কোনো জব অফার, কোনো ইন্টার্নশিপ অফার, বা কোনো হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করায়, এটার একটা আমরা বিজ্ঞাপন রান করবো, সেক্ষেত্রে আমরা এটা পিক করতে পারি। হাউজিং, ধরেন এটা হচ্ছে লাইক রিয়েল এস্টেট বিজনেস যাদের আছে তারা এটা পিক করতে পারে। যে কোনো সোশ্যাল ইস্যুস বা হচ্ছে পলিটিক্যাল অ্যাডস,
যদি হয় রান করি তখন আমরা এটা পিক করব। কেন? এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরিতে পড়ে, এদেরকে আলাদাভাবে ট্রিট করবে মেটা, ঠিক আছে, আলাদাভাবে ট্রিট করবে। তো এটা কোনোটা আমাদেরটা না, সো এখানে আমরা লিভ নিচ্ছি, এখানে আমরা কোনো কিছুটা টাচ করছি না, এইভাবেই থাকবে। দেন আমি চলে যাচ্ছি এখান থেকে নেক্সটে, অথবা এখান থেকে অ্যাড সেটে, অথবা এখান থেকে যেখানে যান আপনাকে এই পরবর্তী সেকেন্ড পেজে নিয়ে আসবে। সেম ভাবে অ্যাড সেট পেজের নামটা আমি এইভাবে দিয়ে দিলাম, সেম নামে রাখলাম সুবিধার্থে। ফিউচারে ফিল্টারিং এর ক্ষেত্রে বা আপনার অ্যাড স্কেলিং এর ক্ষেত্রে আমার কাজে লাগবে নামটা সেম থাকলে, ঠিক আছে। দেন হচ্ছে পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল মানে আপনার বিজনেসের গোলটা কি? ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, মানে আপনার অ্যাডে বোঝাই যাচ্ছে তাই না, আমাদের একটা বেশি মানুষের কাছে যেন পৌঁছায়, সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছানো আমাদের টার্গেট। তখন আমি হচ্ছে এটা নিব, এবং এটা হচ্ছে যদি নতুন অডিয়েন্স হয়, আমার ব্র্যান্ডকে চেনাতে চায়, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে থাকি। ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, আমি চাচ্ছি যে ইমপ্রেশন মানে একজনের কাছে 2 বার 3 বারও যাইতে পারে তাই না, আমি চাই যে আমার বিজ্ঞাপনটা যাদের কাছে রিচ করতেছে তাদের কাছে ম্যাক্সিমাম টাইমস যাক, মানে মাল্টিপল টাইমস যাক, যতবার পাঠাইতে পারে মেটা, একজনের কাছে 3 বার 4 বার 5 বারও পাঠাইতে পারে। হ্যাঁ, যেন কি হয়, তাদের মনে আমার বিজনেসটা গেঁথে থাকে, যে এই কি মানে বিরক্ত হওয়া পর্যন্ত, মানে বিরক্ত হতে হতে মনে একসময় গেঁথে যেতে পারে তাই না, যে কি খালি কোকোনাট অয়েল আসতেছে, কি খালি কোকোনাট, কি শুরু করলে মহিলা কোকোনাট অয়েল, তাই না, এরকম আর কি। বিরক্ত হয়ে যায় আমরা অনেক সময়, কারণ তারা কি করে ম্যাক্সিমাম ইমপ্রেশন চায় মেটার কাছে, যে তুমি এক কাস্টমারকে অনেকবার দেখাও যেন তার মনে গেঁথে যায় আমার বিজনেসটা। আর এখানে চাচ্ছি যে না, এতবার দেখানোর দরকার নাই, একবার করে যাক, এখান থেকে যে মনে রাখলে রাখলো, না রাখলে নাই, এরকম আর কি একটা বিষয়। দেন হচ্ছে ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট, মানে ধরেন এর মধ্যে যারা আসলে মোটামুটি ইন্টারেস্টেড পিপল, বা যারা রিকল করবে, মানে আমার বিজ্ঞাপনটা মনে রাখার সম্ভাবনা বেশি, ওই টাইপস অফ পিপলের কাছে এই বিজ্ঞাপনটা যাবা। আর হচ্ছে ট্রুপলের ভিউজ এর মাধ্যমে কি বোঝাচ্ছে, এই ওই অ্যাওয়ারনেসে কিন্তু ভিডিও দেওয়া যায় তাই না, একটা অপশন দেখছি না, ভিডিও ভিউজ করার তো পারি আমরা অ্যাওয়ারনেস এর থ্রুতে। ধরেন আমি ভিডিও ভিউজ করাবো, আমি চাচ্ছি, যেখানে লেখায় আছে, ধরেন যে আমি চাচ্ছি যে আমার ভিডিওটা 15 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছি, এই পুরোটা দেখবে, মূল মেসেজটা যেন সে পায়, বা মূল মেসেজটা যেন তার কাছে যায়। দ্যাটস ওয়াই আমি কি করব, এই ভিডিও ভিউজটা পিক করব। আর আমি চাচ্ছি যে না, আমি মাত্র মানে এটা আমার ফার্স্ট অ্যাওয়ারনেস ভিডিও, মিনিমাম 2 সেকেন্ড যেন দেখে, এর 2 সেকেন্ড প্লাসও হইতে পারে, ঠিক আছে, শুধু ভিউ সংখ্যা আমি বাড়াইতে চাই, যে মানুষের কাছে যাক, 2 সেকেন্ড দেখলে ভিউ হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, 2 সেকেন্ড করে দেখলে ভিউ হিসেবে কাউন্ট হবে, আমি ভিউ বাড়াতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এটা পিক করব। আর আমি চাচ্ছি যে না, আমার মূল মেসেজটা, আমি যে এত কোয়ালিটি কোকোনাট নিয়ে কাজ করতেছি, এটা যেন মানুষজন জানে, তো সেজন্য আমি এটা পিক করছি। তাহলে ধরেন যে আমি ম্যাক্সিমাম রিচ রাখতেছি, হ্যাঁ, বেশিরভাগ মানুষের কাছে যাক, এটাই চাই। দেন এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করতে বলতেছে, ডাউন অ্যারোতে ক্লিক করে আপনার মাল্টিপল পেজ থাকলে এখান থেকে সার্চ করবেন, এই যে ফরম্যাট পেজটা আমি সার্চ করে সিলেক্ট করে দিয়েছি। দেখেন এখানে কোনো হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, মানে পার ভিউজ, এখানে পার ক্লিক হবে না, এখানে কি হবে বলেন তো, মানুষের কাছে রিচ করবে, এই যে রিচের থ্রুতে, এক একটা রিচের থ্রুতে আপনি কত পে করবেন, এটা আপনি এখান থেকে এখন আর আমি কি করতে পারছি না, দেখতে পাচ্ছি না, দিতে পারছি না, কারণ কি এই কন্ট্রোলিং পাওয়ারটা আমি ফেসবুককে দিয়ে আসছিলাম তাই না। আচ্ছা, তো এটা আসলে দিতে গেলে কিভাবে দিতে হবে, এইটা আমরা এই অপশনটা পাবো। আরেকটাতে হচ্ছে আমরা নিজেরাই বিডিং প্রাইস সেট করব, আরেকটাতে আমি কি করব, আমরা নিজেরা এই বিডিং প্রাইসটা সেট করে আমরা দেখব, কিন্তু এটা আপাতত আমি দিয়ে দিচ্ছি ফেসবুকের আন্ডারে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা দারুণ জিনিস আছে, দারুণ জিনিস এটা, এই যে যাদের কাছে রিচ করবে, এভরি 7 ডেজে আমি তাদেরকে 2 বার দেখাবো না, আমি আরেকটু কমিয়ে দিয়েছি, আমি চাচ্ছি এভরি 4 ডেজে 2 বার দেখবে, যদি বিজ্ঞাপনটা শর্ট টাইমের জন্য হয়, অথবা যদি লং টাইমের জন্য বিজ্ঞাপন হয়,
এখান থেকে আবার ইনক্রিজ করতে পারবেন। 7 দিনে 2 বার দেখলো, ধরেন 1 মাসের একটা বিজ্ঞাপন, তাহলে আপনার কাছে হচ্ছে যাওয়ার চান্সেস আছে 4 দুগুণে 8 বার, তাই না? 8 বার, অথবা আমি একটু কমিয়ে দিলাম যেন 4 বার দেখুক 1 মাসে, কারণ খরচ তো হবে। এই যে একটা ইমপ্রেশন নিবে, এর বিনিময়ে কিন্তু খরচ হবে। তাহলে একটা মানুষকে আমার বিজ্ঞাপনটা ধরেন 30 ডেজের জন্য আমি রান করেছি, ডেটটা আমরা পরে দিব। 30 ডেজের জন্য আমি রান করেছি, সো চাই যেন 4 ডেজে একবার তার সামনে এটা যায়, সরি 7 ডেজে একবার, মানে মাসে 4 টাইমস সে আমার এই বিজ্ঞাপনটা দেখবে। এটা আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতন সেট করতে পারবেন, কতবার দেখাবেন, ঠিক আছে? আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভে আপাতত যাব না, এইটার সেকশন আমরা অনেকগুলা অবজেক্টিভ দেখবো, তো অবজেক্টিভ আপনাদের জাস্ট একটা অবজেক্টিভ দিয়ে তো আর শেষ হবে না, অন্যান্য অবজেক্টিভ গুলা দেখাবো। তো যেটা যেইখানকার জন্য বেশি ভালো পারফর্ম করবে ওখানে এই জিনিসগুলো দেখিয়ে দেবো। দেন বাজেট হচ্ছে বাজেটটাও যে ওখানে অ্যাড সেট করেছিলাম, যদি মনে হয় চেঞ্জ করবো এখান থেকে আমরা করতে পারি। দেন হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট, এটা হচ্ছে ধরেন 15 তারিখ, ধরেন 16 তারিখ, এই যেখানে ক্যালেন্ডারে ক্লিক করে 16 তারিখ সকাল 10টা। কোন জায়গায় সকাল 10টা বলেন তো? এইটা কোন জায়গার টাইম জোন ধরবে, কিভাবে ধরবে দেখি তো, কে বলতে পারেন? ম্যাম সকাল যে 10। দেশ ম্যাম যে দেশের কাজ করবো সেই দেশের টাইম আর কেউ বলবেন? উত্তরটা টাইম কারে? জোনের উপরে আপনি এটা যদি বাংলাদেশি টাইম দেন তাহলে বাংলাদেশি টাইম কোথায় অনুযায়ী কোথায় দেয় টাইম জোনটা, কোথায় দেব? এখন তো অপশন নেই দেয়ার, সেটা তো দেখতেছি। আমরা দিয়ে আসছি অ্যাকাউন্ট খোলার সময়। রাইট রাইট দিয়ে দিই। রাইট, অ্যাড ম্যানেজার খোলার সময় আমরা যেই টাইম জোনটা সেট করেছিলাম সেই টাইম জোনের এই সকাল 10টা পিডিডি টাইম জোন আমার এখানে আছে, সকাল 10টাতে স্টার্ট হবে। আপনি যে দেশের টাইম জোন নেবেন সেই দেশের টাইমে সকাল 10টায় শুরু হবে। দেন যদি ইনডেট না দিতে চান তাহলে ওই যে ডেইলি $10 বাজেটে আপনার বিজ্ঞাপন চলতে থাকবে। দেন একটা সময় আপনি কি করতে পারবেন, আমি এটা করি, আমি এই কাজটা করি, আবার কেটে দিচ্ছি নাকি উইন্ডোটা, আমি এই কাজটা করি, এটা টার্ন অফ করার অপশন আছে, তাই না? দেখাই দিব না। আমি এটা করি, ধরেন ক্লায়েন্ট বলছে কিন্তু আমাকে 10 দিন চালাইতে $10 করে, কিন্তু আমি অনগোয়িং প্রসেসে চালাই, ইনডেট সেট করি না। যদি ভালো পারফর্ম করে যায় তখন ক্লায়েন্টকে আবার বলি, কনভিন্স করি, তোমার দেখো এরকম রেজাল্ট আসছে, তাহলে এটাকে আরো 5 ডেজ কন্টিনিউ থাকবে কিনা, তাহলে তো আবার নতুন করে আমাকে সেট আপ করা লাগতো হয়তো, বা আবার অন করা লাগতো, অন করলে আবার অফ করার পরে অন করলে এটা আবার ওরকম রেজাল্ট আমাকে নাও দিতে পারতো। ঠিক আছে, যখন টার্ন অফ করে দেব, দেন সেমটাই যখন আবার আমি টার্ন ইন করবো, সেম বিজ্ঞাপনটা আবার ডেটটা চেঞ্জ করে আপগ্রেড করে, তখন সেম রেজাল্ট আমাকে নাও দিতে পারে। তো ইনডেটটা আমি অনেক ক্ষেত্রে অনগোয়িং যে রেজাল্ট, বা যেটা যে প্রোডাক্ট হচ্ছে লিমিটেড কোনো কি নাই, লিমিটেড কোনো গোল বা টার্গেট নাই, সেই ক্ষেত্রে আমরা এটা ইনডেট না সেট করতে পারি। সেট করতে চাইলে যেখানে যে 30 তারিখ পর্যন্ত চলবে এখান থেকে আমি সেট করে দিলাম, ব্যাস হয়ে গেল। ম্যাম চাইলে তো ম্যাম 30 তারিখের আগে আবার ডেটটা বাড়ানো যাবে। এই যে বাড়ালে পজ হয়, বিজ্ঞাপনটা পজ হবে, অ্যাক্টিভ আছে না, এটা ইনড্রাফটে আছে যখন হ্যাঁ। এটা কি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে দিব? হ্যাঁ অবশ্যই, তাহলে আপনার পকেটে টাকা দিবেন। আমার ধরেন 10 দিনের জন্য দিচ্ছে, তো 16 তারিখ থেকে ধরেন হচ্ছে আমারটা ধরেন হচ্ছে 25 তারিখ পর্যন্ত চলবে। এখন ভালো পারফর্ম করছে তখন আমি তাকে বলবো, কনভিন্স যদি করি বা তাকে বোঝাতে পারি, বা সে যদি নেসেসারি মনে করে, তখন সে বলবে যে হ্যাঁ তুমি কন্টিনিউ করো। তখন আমরা এখানে কি করতে পারি, আরো 5 ডেজ এখানে, মানে এক ভাইয়া যেটা বললো অ্যাড করা যেতে পারে, 30 তারিখের আগে হচ্ছে আমরা আরো 5 ডেজ এখান থেকে অ্যাড করে দিলাম। করলে কি হবে, এটা অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ থেকে এটা পজ হয়ে যাবে, পজ হবে, দেন লার্নিং মোডে থাকবে। ফেসবুক মেটা বুঝবে যে আপনি কি চাচ্ছেন, বুঝে দেন আবার অ্যাক্টিভ করবে। তখন আপনি যে রেজাল্টটা চাচ্ছিলেন, যদি বাই এনি চান্স সেই রেজাল্টটা না আসে আবার, তাই না? এই কারণে আর কি ইনডেটটা না দেওয়াটাই সেফ জোনে আমি থাকি, বা দিই না অনেক ক্ষেত্রে। আচ্ছা গেল। দেন হচ্ছে বাজেট স্কেজুলিং করা যায়, এটা এখন দেখবো না। দেন হচ্ছে আচ্ছা, দেন অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্সকে কন্ট্রোল করা যাবে কিভাবে? লোকেশন, এজ, তারপরে তাদের ইন্টারেস্ট, তাদের বিহেভিয়ার ওয়াইজ করা যায়। কিন্তু দেখেন এই যে সি, না এটা না, এখানে নাই, হ্যাঁ এখানে আরো আছে শো মোডে দেখাচ্ছে যে তোমার বিজনেস
মানে এখানে একটা কন্ট্রোলিং অপশন আছে, বিজনেস ক্যান অনলি অ্যাডভার্টাইজ ইন স্পেসিফিক লোকেশনে যদি দেখাতে চান, এটা এনেবল করে স্পেসিফিক লোকেশন এখানে পিক করতে পারেন। কি লোকেশন? এখান থেকে সার্চ করবো, ধরেন আমার ইয়াটা দেখাবো অনলি ঢাকা সিটিতে, অথবা ব্রাউজে যেতে হবে, এই যে ব্রাউজে কান্ট্রিজ, এদের কান্ট্রি আলাদা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড দেখাচ্ছে কেন? অল হয়ে গেছে না? কান্ট্রিসে যাওয়ার পরে বাংলাদেশ, সরি এশিয়ার আন্ডারে দেন হচ্ছে ক্লিক করবেন, নাহলে এখানে দিলে আবার অল হয়ে যায়। বাংলাদেশ সিলেক্ট করলাম, ধরেন বাংলাদেশ কান্ট্রির মধ্যে এখন স্পেসিফিক এরিয়া আপনি আবার এখান থেকে ব্রাউজ করবেন, অথবা আমি অ্যাওয়ারনেস অবস্থান চাচ্ছি হোল বাংলাদেশ দেখুক, সেটাও রাখতে পারেন। তারপর এখানে এক্সক্লুড করতে পারবেন পিপুলদেরকে, মানে এখান থেকে কিছু নাম্বার অফ পিপুলকে কি করতে পারবেন, বাদ দিতে পারবেন, যাদেরকে এখানে দেখাতে চান না। ধরেন আমি দুইটা সিটি, বাংলাদেশে দুইটা সিটি সার্চ করে দিলাম, যে দুইটা সিটি মানুষ দেখবে না, এছাড়া সবাই দেখবে, ওই লোকেশন গুলো এখানে সার্চ করলে এরা এক্সক্লুড হবে, মানে বাদ হয়ে যাবে। তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্ট যদি কোনো এজ রেস্ট্রিকশন থাকে, এটা এনেবল করে যে হ্যাঁ আমার এটা 18 এজের মানুষজন দেখতে পারবে না, এছাড়া 19 থেকে শুরু করে অল এজের পিপল দেখতে পারবে। এখানে এজ রেস্ট্রিকশন থাকলে, মানে মিনিমাম এজ, এজ রেস্ট্রিকশন বলতে হচ্ছে মিনিমাম এজটা আর কি এখানে বোঝাচ্ছে, মানে 18 এজ যাদের হবে তারা দেখতে পাবে, মানে এরা দেখতে পাবে না তা না, হ্যাঁ 18 এজ থেকে অ্যাবভ এজ গুলা দেখতে পাবে, এর নিচের এজের মানুষজন দেখতে পাবে না। অথবা আমি এখানে যদি 19 সেট করি, তার মানে কিন্তু 18 এজের মানুষ দেখতে পাবে না। যদি আমি এখান থেকে 20 সেট করি, তার মানে আপনার বিলো 90 এজের মানুষজন দেখতে পাবে না। কিন্তু যদি এরকম না থাকে, এরকম নাই আমার কিছু, সেটা অফ থাকবে। যদি বিজনেস রেস্ট্রিক্টেড অ্যাডভার্টাইজিং টু সাম অডিয়েন্স টু প্রোটেক্ট ইটস বিজনেস, আচ্ছা ঠিক আছে, কিছু যদি স্পেসিফিক মানুষকে যদি না দেখাতে চান, সেটাও পসিবল। এখান থেকে তাদেরকে ওই প্রোফাইল এখানে আইডি সার্চ করবেন, ধরেন আপনাদের এখান থেকে 5 জনের প্রোফাইল আইডি সার্চ করে দেখাই দিলাম, এই 5 জনের আমার বিজনেস দেখাবা না, আমার বিজনেসের জন্য এটা ক্ষতিকর, হার্মফুল হইতে পারে, এটাও করা যাবে। ঠিক আছে, তো এটা দরকার নাই আমাদের। দেন শো মোর অপশনে গেলাম, মাই বিজনেস ডাজ নট শো অ্যাড ইটস ওন এমপ্লয়িজ, মানে আমরা যে নিজস্ব এমপ্লয়ি যারা আছে আমাদের দেখানোর দরকার নাই। ধরেন আমরা এমপ্লয়ি বা পেজে অ্যাডমিন আছে 8 জন, 8 জনের কাছে যদি সপ্তাহে একবার করে আসে, মাসে 4 বার, তাহলে কতবার করে আসতেছে? তাহলে এটা এক্সট্রা খরচটা সেভ করার জন্য, আমাদেরকে দেখে শুধু শুধু টাকা খরচ করাতে চাচ্ছি না, সেভ করার জন্য আমরা এটা এনাবল করে তাদের আইডি গুলা, মানে এমপ্লয়ি নেম, মানে ওই এমপ্লয়ীদের ফেসবুক ইউজার নেম দ্বারা সার্চ করে তাদের এটা দেখায় দিতে পারি যে এইগুলো দেখাও না, এটা আমাদের এমপ্লয়ি, এদেরকে দেখায় না, এগুলা করা যায়। ওকে, দেন হচ্ছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এটাতে গেলে আপনি একটু ডিটেল জিনিস দেখতে পারবেন। এটাতে আমি আজকে সুইচ হব না, এটা অন্য আরেকদিন সুইচ হয়ে দেখাবো অন্য একটা অবজেক্টিভ থেকে। সুইচ হলে আমাদের প্রিভিয়াস যে ম্যানুয়াল অপশনটা ছিল, সেটাতে কি করতো, সেটাতে সুইচ করে আপনি আলাদাভাবে এজ সিলেক্ট করার সুযোগ পেতেন, জেন্ডার সিলেক্ট করার সুযোগ পাবেন, তাদের আচরণ, তাদের গতিবিধি, এগুলোর উপর ভিত্তি করে তাদেরকে কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। কিন্তু এখন ফেসবুকের একটা নতুন ফিচার অ্যাড হচ্ছে, এক মিনিট। ওকে সরি, ব্যাক। আচ্ছা, যেটা বলছিলাম, তো এখন এই যে এখানে হচ্ছে আমাদের অডিয়েন্সটাকে আমাদের ন্যারো করার সুযোগ আছে, একদম স্পেসিফিক অডিয়েন্স, যে আমি
দেখাবো কাকে কাকে, ওকে 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 দেখাবো, এই সিটি এই সিটি এই 3টা সিটি দেখাবো, এই এই এজের মানুষ দেখাবো, এই জেন্ডারের দেখাবো, যাদের পেট পেট ড্রিভেন নিশের প্রতি ইন্টারেস্ট আছে তাদের কাছে দেখাবো। এরকম ভাবে স্পেসিফিক মানুষকে খুঁজে আনতে পারবো, অডিয়েন্সটাকে একদম ন্যারো করতে পারবো। কিন্তু এর থেকে মানে এতদিন এই ওয়েতে আমরা কাজ করে আসছি, ঠিক আছে। কিন্তু এখন মেটা কি বলতেছে জানেন, আগে বলতো অডিয়েন্স ন্যারো করো, যত অডিয়েন্স ন্যারো হবে তত তুমি ভালো টার্গেটেড কাস্টমারের কাছে যাইতে পারবা, তত তোমার ভালো রেজাল্ট আসবে। এখন বলতেছে তোমার অডিয়েন্স যত পারো ব্রড থাকুক, টার্গেট না করতে বলতেছে। কেন? কারণ অ্যাডভান্টেজ +1 এটা চালু হয়ে গেছে। এই যে অ্যাডভান্টেজ অপশনটা চালু হওয়াতে কি হয়েছে, মানে মেটার এআই কি করতেছে, এই টার্গেটিংটা করতে হেল্প করতেছে, আমাকে ম্যাক্সিমাম রেজাল্ট নিয়ে আসবে এই এআই। কিসের উপর ভিত্তি করে? আমার কন্টেন্ট এবং ডেটার উপর ভিত্তি করে। কন্টেন্ট মানে এই যে এই সেকশনটুকু, আমার এই সেকশনটুকুতে কি আছে, কি কি দেখাচ্ছি, কাদেরকে টার্গেট করে দিচ্ছি, এই কন্টেন্টের ভাষা বুঝে এবং আমি যে ডেটা তাকে প্রোভাইড করব, কি ডেটা? কাস্টমারের ডেটা। এই ডেটার উপর ভিত্তি করে সে কি করবে, এই টার্গেট মানে সে রাইট কাস্টমারের কাছে পৌঁছে আমার গোলটা সে ফিল আপ করবে। তো তারপরে যদি কখনো প্রয়োজন হয় এই সেকশনটাতে যাওয়ার সুযোগ আছে, কিন্তু এখানে বলতেছে যে বেটার রেজাল্টের জন্য যে স্কোরের ঝামেলা হবে, বেটার রেজাল্টের জন্য আপনার গুগলের হাতে ছেড়ে দিতে হবে, গুগলের এআই এর হাতে। তো এটা আমরা একদিন সুইচ করে আমি দেখাবো। অ্যাড ট্রান্সপারেন্সির দরকার নাই এটা আপাতত, হ্যাঁ, এটা হচ্ছে ফিনান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিসের ক্ষেত্রে এটা দেওয়া যেত। ওকে, দেন হচ্ছে প্লেসমেন্ট, মানে বিজ্ঞাপনটা কোথায় কোথায় দেখাবেন, শো মোর অপশনে গেলে এখানে দেখাচ্ছে কোথায় কোথায় দেখাবো। এখানে আমরা আপাতত চেঞ্জ করতেছি না, প্লেসমেন্ট গুলো থাকবে এইভাবে। এখন এই পেজের কাজ শেষ, এই যে প্রিভিউতে যে এটা দেখতে পারবেন এখানে আপনি কি কি কাজ করছেন, প্রিভিউটা দেখে নেব, কোনো ভুল টুহাল থাকলে এখানে এডিটে যে এডিট করা যাবে। তো এখন আমি যাব 3rd নং পেজে। 3rd নং পেজ হচ্ছে এই অ্যাড পেজ, এই যে অ্যাড 3rd নং, এখানে চলে আসলাম। এই 3rd নং পেজের নামটা আমি সেম নামটা রাখছি, হ্যাঁ, সুবিধাটা এটা বুঝবেন পরে। পার্টনারশিপ অ্যাড না, এটা অ্যাড না, ফেসবুক পেজ নিয়ে এনেছে ফার্মেট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলতেছে থাকলে এখানে দেখানোর জন্য। তাহলে কি হতো, যদি ইনস্টাগ্রামটা পিক করতাম তাহলে সেম বিজ্ঞাপনটা কোথায় কোথায় যেত, ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামের ফিডেও কিন্তু দেখাতো। তাহলে ইনস্টাগ্রামের বিজ্ঞাপন যদি আমি রান করি, সেক্ষেত্রে আপনাকে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম থেকে করার সুযোগ আছে। ওই যে বুস্ট পোস্ট অপশন আছে না, ইনস্টাগ্রামেও এরকম অপশন আছে, পোস্ট আপনি বুস্ট করতে পারবেন। কিন্তু এখান থেকে করলে আপনি ডিটেইলি করতে পারছেন, আর ফেসবুকে বাদ দিয়েও করতে পারবেন। ওখানে আপনার প্লেসমেন্টে প্রিভিয়াস যে অ্যাডসেট পেজে অনলি হচ্ছে আমরা কাকে দেখা দিব, তাহলে অনলি ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে দেখাবো। দেখেন এখানে কানেক্ট অপশন দেখাচ্ছে, আমরা ম্যাম কানেক্ট। তখন কি কস্টটা বেড়ে যাবে? হ্যাঁ, না খরচ আপনি যা দিবেন তাই, আপনি যদি নিজের হাতে কন্ট্রোল রাখেন আপনি যা দিবেন তাই, কিন্তু আপনার ওই রেজাল্টটা ডিভাইড হয়ে যাবে। ম্যাম ধরেন আগের অ্যাড গুলাতে তো ইনস্টাগ্রাম ছিল না, লাইক অ্যাডসেট 1 আর অ্যাডসেট 2 তে। ওখানে তো দেখানোর অপশন নাই, এখানে দেখানোর অপশন আছে, দ্যাটস ওয়াই এখানে আছে। এবং আগে যেখানে ছিল, আগে 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 এখানে দেখাবে না, অন্য ক্যাটাগরি অ্যাডে দেখাবে। যেমন এখানে অনলি ফেসবুক পেজ দেখাচ্ছে, তাই না? কারণ এটা আপনাকে এখানে পেজের থ্রুতে হচ্ছে আপনার এটা রিস্কটা নিতে যাচ্ছে, আর এখানে অপশনটা আসছে। এবং আমরা যখন এক একটা ইন্টারফেস এক এক রকম আসবে, যখন আমরা অন্য অবজেক্টিভ নিব দেখবেন ওটা অ্যাডসেট পেজে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই অপশন গুলো দেখাবে। ওখানে টিক মার্ক আনটিক করার অপশন পাবেন ওখানে, কিন্তু কানেক্ট করা আবার সিলেক্ট করা অ্যাকাউন্ট দেখিয়ে দেওয়াটা ইনস্টাগ্রাম মূলত এখান থেকেই বা 3rd সেকশন থেকেই পিক করতে বলে। হ্যাঁ, এখন ওই যে আপনার ক্রিয়েটিভ গুলা দেওয়ার পালা। ক্রিয়েটিভ বলতে আমার ওই যে কন্টেন্ট গুলা, আপনি কি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিবেন, নাকি ক্যারোজল দিবেন, নাকি কালেকশন? ক্যারাসলে কি 10টার বেশি দেওয়া যায় না? না, এখানে বলতেছে 2 অথবা 2 এর অধিক, 10টা, মানে ওদের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আছে, 8 থেকে 10টা দিলে একটা স্ট্যান্ডার্ড রেশিও মেনটেন হবে। 10 এর উপরে যাবে না, এই তো? হ্যাঁ, 10 এর উপরে দেয়া যায় মনে হয়, আমি শিওর না, আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাট আমাদের এত দেওয়ার প্রয়োজন হয় না, আমরা 4 থেকে 5টা দিই, দেখা যায়। ঠিক আছে, ম্যাক্সিমামটা দিই নাই। তো দেখেন এখানে এটা দেয়া যাবে, পাশাপাশি হুম ক্যারোজেলটা কি?
ক্যারোজেল পোস্টটা বললাম না যে পাশাপাশি থাকে ছবিগুলা, এই যে ধরেন হ্যাঁ এই যে এখানে যেমন ছিল, এই যে এখানেও ধরেন ছবি আছে, অনেকগুলো ছবি পাশাপাশি আসে, এরকম পাশাপাশি যায়, আপনি হচ্ছে স্লাইড আকারে দেখতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্ক থাকে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা আলাদাভাবে ক্রিয়েট করা মানে হচ্ছে আপনার ক্রিয়েট করা আছে, আপনি এখানে আপলোড করে দেখাবেন। আরেকটা কাজ করা যায়, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আপনার ফেসবুকে বা ইনস্টাগ্রামে পাবলিশ করেছেন এরকম পোস্ট আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, তাই না? ওগুলার নাই, যেহেতু আমি এখানে পিক করেছি কোনটা, এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং পোস্ট সিলেক্ট পোস্টে গেলে আমাকে দেখেন দেখাচ্ছে, তিনটা দেখাচ্ছে, তাই না? আমি আমার এই পোস্টটাকে সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ দিলাম। তাহলে এরা কি করবে, আমার এই পোস্টের ক্রিয়েটিভটা নিয়ে নিচ্ছে, ক্যাপশন উইথ ইমেজেস, বাট এখানে কোনো নাই, কি নাই, কল টু অ্যাকশন বাটন নাই। এখন এখন আস্তে আস্তে নিচে যায়, পোস্ট এখান থেকে চেঞ্জ করা যাবে, ক্রিয়েট পোস্ট করা যাবে, ক্যাপশন যদি মনে হয় কিছু চেঞ্জ করতে হবে এখান থেকে করা যাবে। হ্যাঁ, এই যে এখান থেকে ক্যাপশন চেঞ্জ করা যাবে যেটা প্রাইমারি টেক্সটে আছে। কল টু অ্যাকশনে অ্যাড এ বাটনে যে এখন বাটন দেব, এটা আপনার পারপাস কি, সেল করানো হইলে তাহলে শপ নাও দেন, অথবা কি হইতে পারে আর অর্ডার নাও। এই যে আপনারা বাটন দেখলে আপনারা বুঝে যাবেন কোনটা আপনাদের দেওয়া উচিত। হ্যাঁ, এখন আমি ধরেন আমার বিজনেসটাকে আমি পরিচিত করাচ্ছি, সেক্ষেত্রে আমি দিতে পারি ধরেন লার্ন মোর, তাই না? তো আমি ধরেন এখন দিলাম রাইট নাও হচ্ছে ধরেন এটা প্রোডাক্ট, ধরেন এটা সেল করব, ধরেন যদিও অ্যাওয়ারনেস ক্যাটাগরি, বাট ধরেন এটা আমি সেল করছি, তাহলে আমি অর্ডার নাও দিলাম। অর্ডার এটা কোথা থেকে করবে বলেন তো? যে পেজ, সে পেজের লিংক, প্রোডাক্টের লিংক দিয়ে, ওয়েবসাইটের পেজের লিংক, কিন্তু এটা এই যে ওয়েবসাইট থেকে কিনবে, কিনতে হবে এই ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইটের এই যে অ্যাড্রেস বারে যে লিংকটা আছে এইটা কপি করে আপনি এখন চলে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এই যে আপডেট পোস্ট, আমার পোস্টটা আপডেট হয়ে যাবে, দেখবেন এখানে বাটন অ্যাড হয়ে যাবে, এই দেখেন অর্ডার নাও বাটন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ওকে, দেন আস্তে আস্তে নিচে আসেন। আপু বল হোয়াটসঅ্যাপ, হ্যাঁ যদি আমাদের ওয়েবসাইট না থাকে তাহলে? ওয়েবসাইট না থাকবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে তো আপনার ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট না Okay. থাকলে তখন আপনার গোল অন্য কিছু থাকবে, আপনার গোল বুঝে। আপনার ওয়েবসাইট না থাকলে তার আপনার গোল হবে না যে আপনার অর্ডার করানো ওয়েবসাইটের থ্রুতে, তখন কি হইতে পারে, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে? এই যে দেখেন সেন্ড মেসেজ আছে, আপনি Okay. মেসেজ দিতে পারেন। তারপরে আমাদের থাকতে পারে হচ্ছে সাইন আপ টাইন আপ, এগুলো ওয়েবসাইট লাগবে। ওয়াচ মোর, আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে। তারপরে হচ্ছে এগুলাই, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারেন, তাই না, যাদের ওয়েবসাইট নেই। আর বাকিগুলো কিন্তু ওয়েবসাইট ভিত্তিক। ইনস্টাগ্রামে মেসেজ নিতে পারেন। কি ক্লায়েন্ট দিবে? হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট কি ক্লায়েন্ট দিবে আমাদের? ক্লায়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে তৈরি করতে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে ধরেন সে একটা ভিডিও ক্লিপ আপনাকে দিল, তার ধরেন তার ফ্যাক্টরি ভিডিওটা আপনাকে পাঠাইলো, ওই ভিডিওটা আপনাকে এডিট করে আপনাকেই তৈরি করে দিতে হবে, বা আপনি পারেন না, আপনাকে সে হয়তো ভিডিও এডিটর দিয়ে এডিট করিয়ে দিল সর্বোচ্চ, বা আপনাকেও এডিটর দিয়ে করিয়ে দিতে হতে পারে, আপনি ধরেন পারছেন না এডিটিংটা, সে আপনাকে এগুলো প্রোভাইড করতে পারে র কন্টেন্ট গুলা, বাট আপনাকে এগুলো ডিজাইন করা লাগবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, এই গেল মোটামুটি হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখন দেখেন লাস্ট স্টেপে আমরা আছি, এখানে পাবলিশ বাটন ইজ অ্যানাবল, তাই না? পাবলিশ বাটনটা কি আছে, অ্যানাবল আছে। এখানে পাবলিশে ক্লিক করলে বিজ্ঞাপনটা রিভিউ মোডে থাকে, তখন ওরা কিছুক্ষণ রিভিউ রাখে, কোনো ঝামেলা না থাকলে তখন ওরা অ্যাক্টিভ করে দেয়। এবং এখান থেকে একটু প্রিভিউ গুলো একটু দেখে নেবেন, কই কই প্রিভিউ, এই যে অ্যাডভান্স প্রিভিউ, অ্যাডভান্স প্রিভিউতে কোথায় কেমন দেখাবে আপনার বিজ্ঞাপনটা একটু দেখেন। এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি, ফেসবুকের ভিডিও ফিড, হ্যাঁ এই যে দেখেন নিচে আরো পাবেন, নিচে আরো পাবেন এগুলো। এটা কি ফেসবুকের রিলস ভিডিও, এই যে শর্ট আকারে রিলসে থাকে না, কই সেটা, এই যে ফেসবুকের সার্চ রেজাল্ট, এই যে প্রিভিউ গুলা দেখেন, অনেকগুলা প্রিভিউ। আমি তো প্লেসমেন্ট কোনো কমাইনি কিন্তু, তাই না? আমি সবগুলো প্লেসমেন্টে যা যা ছিল তাই রাখছি, কিন্তু আমি অন্য আরেকটা বিজ্ঞাপনে প্লেসমেন্ট কিছু রিডিউস করে দেখাবো, এবং সেটা দিলে কোন কোন প্লেসমেন্ট গুলা দেওয়া উচিত বা কোন কোন ভাবে বেনিফিটেড হবো সেগুলো স্টেপ বাই স্টেপ বলবো, আমি একদিনে দেখালাম না সব। তো এই যে দেখেন এইভাবে হচ্ছে ফেসবুক ইনস্ট্রিম দিলে দেখাবে। তখন আপনাদের টাস্ক থাকবে, আপনার একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এরকম আপনার এক্সিস্টিং পোস্ট দিয়ে আপনি তৈরি করে এটা একটু মিনিমাইজ করবেন, হ্যাঁ স্ক্রিনটা,
মিনিমাইজ করে মানে জুম আউট করে আপনার এটার স্ক্রিনশটের ইউআরএলটা আমাকে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন, ঠিক আছে? এই যে স্ক্রিনশটের ইউআরএলটা নিতে পারবো আমরা, এই যে স্ক্রিনশট, দেন এটার ইউআরএল তৈরি হবে এই যে এখানে ক্লিক করলে এই যে একটা ইউআরএল ক্রিয়েট হবে, এই যে দেখেন ইউআরএলটা, এইটা কপি করে এইটা অ্যাসাইনমেন্টে দিবেন। দেখেন ইউআরএলটা আমি ওপেন করলে আমাকে ওই বিজ্ঞাপনের স্ক্রিনশটটা দেখাচ্ছে। তো এটা কে আমাকে ইউআরএলটা ক্রিয়েট করে দিল? সেটা হচ্ছে লাইটশট অ্যাপ। লাইটশট অ্যাপ আছে আপনাদের? জি ম্যাম। লাইটশট যদি না থাকে স্ক্রিনশট কিভাবে নিব? দেখালামই তো সেটা আপু। স্ন্যাপিং টুলস থেকে দেওয়া যাবে না, করা হ্যাঁ যাবে দেয়া না? যাবে ইউআরএল আকারে দিবেন। আপনার ওই টুলে তো স্নিপিং টুলে তো আপনার ইউআরএল হবে না। এই যে লাইটশট, এটা ইনস্টল করবেন পিসিতে, ডাউনলোড করবেন এটা লাইটশট লিখে। ডাউনলোড করার পরে আপনি হচ্ছে যে পেজে ছিলেন এখানে এসে যেটাতে ক্লিক করলে এই যে এরিয়াটা অন্ধকার হয়ে গেছে, কোন এরিয়াটুকু আমাকে দেখাবেন এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করে দুইবার দেখালাম, লিংক ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন, সবগুলা প্লেসমেন্ট রাখবেন, আমাকে দেখাবেন। হ্যাঁ 3টা লাইন আছে এখানে, মিনিমাম 2টা লাইন আমাকে দেখান। 3টা লাইন আসছে কিন্তু আমার, ঠিক আছে, যেহেতু প্লেসমেন্ট সবগুলো আমি অ্যালাউ করে রাখছি, সো আমাকে 2টা লাইন আমাকে স্ক্রিনশট মিনিমাইজ করে প্লেসমেন্ট গুলো আপনার বিজ্ঞাপনটা আমাকে দেখাবেন। আপনার আলাদাভাবে বিজ্ঞাপন তৈরি করতে হবে না, আপনার এক্সিস্টিং পোস্ট থেকে দেখাবেন, ঠিক আছে? জি ম্যাম। আপনাদের Okay, madam. বিফোর দ্যাট প্লেসমেন্ট সবগুলো অ্যালাউ করছেন কোন জায়গা থেকে? অ্যালাউ করাই আছে, আমি নিজে থেকে করি নাই, ওরা যা যা রাখছে প্লেসমেন্ট আমি তাই রাখছি, আমি কোনো কিছু বাদ দেই নাই। এই যে এখানে একদম অ্যাডসেট পেজের নিচে এই যে দেখেন এখানে দেয়া আছে, ঠিক আছে, এই যে প্লেসমেন্টস, এখানে আপনার চুজ করার অপশন আছে, কিন্তু আমি এখান থেকে কোনো কিছু চুজ করি নাই, ঠিক আছে? এখান থেকে আমি কোনো কিছু কিন্তু চুজ করি নাই, যদি করতাম এই ম্যানুয়ালে যেতাম। প্লেসমেন্টস যদি আমি চুজ করতাম এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রেকমেন্ডেড, এটা ফেসবুক চাচ্ছে যে এটাই রাখো, বাট আমি যদি চাই যে না আমি তোমাদের রেকমেন্ডেড আমি সকল জায়গায় দেখাবো না, আমার কাস্টমার সকল জায়গায় যায় না, এখান থেকে আমি ম্যানুয়ালি সেট করবো, এটা অন্য একটা ক্যাম্পেইনে দেখাবো, যেহেতু আমাদের আরো অবজেক্টিভ নিয়ে দেখার সুযোগ আছে, সো আমি এটা অন্য ক্যাম্পেইনে দেখাবো। এবং ক্যাম্পেইন স্কোর ভাই বলেছিলেন না কত লাগবে জানি, দেখেন আসছে কিনা। জি ম্যাম 100, কিন্তু ম্যাম আমি তো করলে ম্যাম আস্তে আস্তে নিচের দিকে আসে, এটার কারণ কি? আচ্ছা ডাউন আমারটাও আসতে পারে বা চলে আসবে, ঠিক আছে? জি কেন? ম্যাম। এই যে এই অ্যাড কোয়ালিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই টার্গেটিংটা, এই যে অ্যাড এর কোয়ালিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা নাম্বার 1। আরেকটা হচ্ছে এই যে এখানে যে টার্গেটিংটা আমরা করেছি, এটা একটা ম্যাম এটা আমি কিন্তু আমার ফেসবুকের উপর ছেড়ে দিয়েছি, আমি কিন্তু নিজে থেকে করি নাই টার্গেটিংটা, ঠিক আছে, আমি কিন্তু ফেসবুকের উপর ছেড়ে দিয়েছি। ম্যাম আমি হচ্ছে ম্যাম যদি লোকেশন বা ওই যে আপনার হচ্ছে কন্ট্রোল এগুলো দিলে ম্যাম আস্তে আস্তে নিচের দিকে ডাউন হয় ম্যাম আমারটা। ওই যে ওটা দেয়া যাবে না তো, লোকেশন ওগুলাতে ওগুলা কন্ট্রোলিং আপনি যদি পাওয়ারটা নেন কমে যাবে, বললাম তো ওটা এআই কে ছেড়ে দিতে বলতেছে এআই। ওই যে কন্ট্রোলিং গুলা যদি আপনি নেন ওগুলা কমবে, কারণ এআই চাচ্ছে সে নিজে কন্ট্রোল করতে, এটা ডিটেল রাখতে বলতেছে। আগে এতদিন ধারণা ছিল আমাদের ফেসবুকের অডিয়েন্স আমি যত ন্যারো করব তত বেটার রেজাল্ট আসবে, এখন হচ্ছে যত ব্রড থাকবে তত ভালো রেজাল্ট আসবে। এখন বিষয় হচ্ছে ম্যাম আমার হচ্ছে ম্যাম দেখেন আমি হচ্ছে ইউএস এর একটা কাজ করব, সেক্ষেত্রে তো আমি বাংলাদেশ থেকে তখন একটা কাজ করে দেবো, উনি যদি স্পেসে কোনো মানে সেটা আপনি সিলেক্ট করবেন, সেই লোকেশনটা তো আমিও দিয়েছি, আমি তো বাংলাদেশ দিয়েছি, সেটা দিবেন। কিন্তু উনি যদি ম্যাম কিছু মানে কিছু সিটি চায়, হ্যাঁ কিছু সিটি চায় বা কিছু মাইল চায় যে এই মাইলের ভিতরে আমার পোস্টটা দেখাবে, এটা তো দিবেন, কিন্তু ওই কাস্টমারদের যেই টার্গেটিংটা ওইটা করবেন না, যে তাদের ইন্টারেস্ট বিহেভিয়ার এগুলো আপনি দেখতে যাবেন না, ওগুলো দেখবেন না, ইন্টারেস্ট বিহেভিয়ার দিবেন না, জাস্ট শুধু আপনি ওই এরিয়াটা দিবেন। আপনার লোকাল কাস্টমার হলে লোকাল দিতে হবে না সেটা। আরেকটা জিনিস আমাকে দিবেন, আপনারা আরেকটা দিবেন অ্যাড এর প্রিভিউ এবং আপনাদের স্কোরটা আমার দেখার দরকার, দুটো স্ক্রিনশট, তাহলে এই অ্যাড সেট পেজের স্ক্রিনশটটা দিন, ঠিক আছে? অ্যাড সেট পেজে, এটা তো অ্যাড পেজে দেখায় না স্কোরটা, নাকি আসছে? ও আসছে তো না, যে কোনো জায়গায় হয় এই জায়গাটা, নাহলে অ্যাড সেটেরটা আমাকে এটা দিবেন, আমি দুটো দেখতেছি। আপনাদের অ্যাডভান্স প্রিভিউতে যে বিজ্ঞাপনের যে ইয়াগুলো প্লেসমেন্ট গুলো দেখবো, পাশাপাশি আমাকে এই স্কোরটা দেখাবেন, দুটো স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? ম্যাম একটা প্রশ্ন আরেকটা ম্যাম, এই যে অডিয়েন্স সেভ যে বিষয়টা, এটা কি আমরা অডিয়েন্স সেভ করে রাখলে কি আমাদের জন্য বেটার হবে না, নাকি অডিয়েন্স সেভ? হ্যাঁ না, সেভ করতে হবে, অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, এটা দেখাবো ভাইয়া।
একদিনে যেহেতু প্রথম ক্যাম্পেইন তো এই কারণে আমি ওই জিনিসগুলো দেখাইনি, যেহেতু আমি 3-4টা মিনিমাম অবজেক্টিভ দেখাবো, তো জি। সেক্ষেত্রে পাবেন। অডিয়েন্স ক্রিয়েট করবো আমরা এবং সেভ করে রাখবো এগুলো ফিউচার ইউজের জন্য, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তো অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন তো ঝটপট। ক্লাস নাম্বার 7, সিরিয়াল নাম্বার 2, 3, 4, Yes, ma'am. 5, Yes, ma'am. 6, Yes, ma'am. 7, 8, Yes, ma'am. 9, Yes, ma'am. 10, Yes, ma'am. 11, Yes, ma'am. 12, 13, 14, 14. Yes, ma'am. 15, 16, 17, 18, 19, 20, Yes, ma'am. 21. Present, madam. 20 গত ক্লাসে ছিলেন না? ম্যাম আমি ছিলাম লাস্ট ক্লাসে, বাট লাস্টে দিয়ে আমার ওয়াইফাই এর প্রবলেমের জন্য। ওকে, বলবেন এগুলো গ্যাপ গেলে যারা ছিলেন ওয়াইফাই চলে গেছে, কারেন্ট চলে গেছে, এগুলো বলবেন না তো ওগুলো অ্যাবসেন্ট থেকে যাবে। 22, 23, Present, ma'am. 23, 24, Present, ma'am. 25, Present, ma'am. 26, 27, Yes, ma'am. 28, 26, জি ম্যাম, আমি সবগুলো ক্লাসে করেছিলাম তো ম্যাম। নাই কেন এই দুটোতে? 28, 29, Yes, ma'am. 30, Yes, ma'am. 31, Present, ma'am. 32, 33, 34, Madam. Yes, ma'am. 33 madam present. 35, Yes, 36, ma'am. আমি গত ক্লাসে ছিলাম, মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল তো। 37, 38, 39, 40, 41, 42. অনেকে দেখি একবারে নেই। ম্যাম 17 বাদ করছে। 17. ওকে, দেন আর কে আছেন? আচ্ছা, পেজ রিভিউ করতে চেয়েছিলাম আজকে, বাট আমি আজকে করছি না বিকজ অফ আজকে যেহেতু একটু আমরা টেকনিক্যাল বেশ কিছু বিষয় দেখেছি, এখানে অনেক বিষয় আলোচনা হয়েছে, এগুলো মাথায় রাখতে হবে এবং পেজ রিভিউতে বেশ অ্যাডভান্স টিপস কিছু অ্যাড করব, সব যেন একবারে ওভারলোডেড না হয়ে যান। দ্যাটস ওয়াই আজকে না, একটু হালকা হোক, একটু এটা প্র্যাকটিস করেন, এই ইন্টারফেস গুলা বা প্লেস গুলা একটু হালকা হোক আপনাদের কাছে, দেন আমি পেজ রিভিউ করবো। কারণ পেজ রিভিউ করতে গেলে আমি দেখা যায় অনেক অ্যাডভান্স তথ্য অ্যাড করি, তখন সেগুলো যেন আপনাদের আবার ফাঁকে না পড়ে যায় ওগুলো। ঠিক আছে, আগামী ক্লাস থেকে চেষ্টা করবো। ম্যাম আমাদের গত ক্লাসের অ্যাসাইনমেন্টের রেজাল্ট এখনো পাইনি। রেজাল্ট দেখা হয় না, ওটা আমি দেখতে পারি নাই, একটু বিজি থাকার জন্য। দেখে দেবো, সমস্যা নেই, ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যে দেখে ফেলবো। ঠিক আছে, তাহলে সবাই তাহলে আমাদের আমাদের মিস্টেক হয়েছিল, ওই আমরা তো দিতে ওটা দেবো। আমি তো বসি না অ্যাসাইনমেন্ট নিয়ে, ভাই বসি না, যখন ওটা দেখবো তখন ওটা দিয়ে দেবো। ওকে, সবাই তাহলে ভালো ম্যাম থাকবেন। আমাদের নেক্সট ক্লাস কি বৃহস্পতিবারই হবে? হ্যাঁ, বৃহস্পতিবার ভাইয়া। এটা গত ক্লাসের জন্য মিস হয়েছে জন্য আপনাদের এটা আজকে নিয়ে নিলাম, তাহলে তো লম্বা গ্যাপ হয়ে যেত। আগামী বৃহস্পতিবারে পারা যাবে না? 3 দিন কিন্তু সময় আছে। জি জি ম্যাম, পারা যাবে। সমস্যা নেই ম্যাম। ঠিক আছে। অ্যাসাইনমেন্টটা তো আসসালামু আলাইকুম। জি ভাইয়া। ম্যাম বলছি অ্যাসাইনমেন্টটা তো আগের ক্লাসের নেক্সট ক্লাসের আগেই দিতে হবে জমা। হ্যাঁ, নেক্সট ক্লাসের ওই দিন রাত 12টা পর্যন্ত সময় থাকে। হ্যাঁ, আপনার 18 তারিখ রাত 12টা পর্যন্ত সময় থাকবে, করে ফেলবেন। ম্যাম যে এরকম পেজ বানাইছে সেই পেজের উপরেই তো ম্যাম। হ্যাঁ, সেই কন্টেন্ট, যে কন্টেন্ট পাবলিশ করছেন আপনারা, ওখান থেকে একটা কন্টেন্ট ধরে ওটাকে আপনি দেখে স্টেপ গুলা ফিল আপ করবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।